গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অফ দ্য মিস্ট। আজকে ১২তম পর্ব। পরিস্থিতি গুরুতর। পালিয়ে গেছে সুয়া, ঘৃণার তীব্রতায় উদাসীনী দাসী। লিওনার্ড আর অটারের উপর যে প্রতিশোধ নিতে চায় সন্দেহ নেই। খানিক আগের ঘটনার পর উলফানের প্রতিও বিদ্বেষ জন্মেছে ওর মনে। পুরোহিতদের কাছে গিয়ে সবকিছু বলে দেবে ও। কোনো ক্রমে এই কয়েদখানা থেকে বেরোতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। সাধারণ জনতা সত্যিকার দেবদেবী হিসেবে মেনে নিত জোয়ানা আর অটারকে, কিন্তু এখন আর তা হওয়া সম্ভব নয়। সুয়ার মুখে সবকিছু শোনার পর কিছুতেই আর ওদেরকে বেরোতে দেবে না পুরোহিতেরা, খুন করবে সবাইকে। ইতিবাচক একমাত্র দিকটা হচ্ছে নাআম এখন ওদের হাতে জিম্মি। ওর প্রাণের বিনিময়ে পুরোহিতদের সঙ্গে একটু দর কষাকষি করা যেতে পারে, কিন্তু তাতে লাভ কতটুকু হবে বোঝা যাচ্ছে না। পুরোহিতেরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রধান পুরোহিতকেও হয়তো বিসর্জন দেবে। সোয়ার মধ্যেও এখনো পর্যন্ত পিতৃ অনুরাগের তেমন কোনো নমুনা দেখা যায়নি। প্রতিহিংসার পথে নাআমের জীবন ওর মুখেও মূল্যহীন হতে পারে। বাঁচার কোনো উপায় দেখা যাচ্ছে না। কি করা যায়, বিড়বিড় করে বলল লিওনার্ড। মেজের ফোকরটা দেখালো অটার। ওখান দিয়ে নেমে গেলে কেমন হয়? কুমিরটাকে মেরে ফেলেছি আমি, আমাদের ভয়ের কিছু নেই। গুহাটার অন্য মাথা দিয়ে পাহাড়ের মাঝখানে পৌঁছানো যায়। পাহাড় পেরোলেই একটা চমৎকার প্রান্তর আর জঙ্গল আছে, ওখানে চলে গেলে আমরা নিরাপদ থাকব। জায়গাটার কথা আমি শুনেছি, বলে উঠল উলফান। একটা ভয়ঙ্কর সেতু আছে পথে, সেটা বলছো না কেন? ওটা পার হওয়া প্রায় অসম্ভব, নির্ঘাত মারা পড়ব চেষ্টা করতে গেলে। এতই খারাপ? ভ্রু কুচকাল লিওনার্ড। আজ পর্যন্ত এখনো কেউ পেরোতে পারেনি ওটা উদ্ধার করতে। কেউ চেষ্টা করেছে বলে মনেও তো হলো না, অটার বলল। জায়গাটার মানুষের আনাগোনার কোনো চিহ্ন দেখিনি। তুমি বলতে চাইছো ওটা পেরোতে পারবো আমরা? জানতে চাইল লিওনার্ড। আমি নিশ্চিত নই বাস, বলল অটার। তবে চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। যদি চেষ্টা করতে হয় তাহলে দরজাটা ভাঙার আগে চেষ্টা করা দরকার আমাদের, লিওনার্ড বলল। একদিক দিয়ে সাফল্যের সম্ভাবনা বেশি। কোনো মতে কয়েদখানা থেকে বেরোলেই আর কেউ ক্ষতি করার সাহস পাবে না আমাদের। এদিকে এসো, দেখি কিছু করা যায় কিনা। প্রায় ঘন্টা খানেক লড়াই করলো ওরা দরজাটার সঙ্গে। ছুরি, তলোয়ার, বর্ষা সব কিছু নিয়ে গোতাগুতি করলো, ঠেলাঠালি করলো কাঁধ দিয়ে, কিন্তু লাভ হলো না। আগুন লাগালো, তাতে কামরাটাই শুধু ভরে গেল কালো ধোঁয়ায়। চোখ আর গলার জ্বালা পড়া শুরু হলো। ভারী পাল্লা টুকু অটুট রইল প্রবল প্রতাপে। শেষ পর্যন্ত দরজা ভাঙ্গার চেষ্টায় ক্ষান্ত দিল ওরা। বুঝতে পারছে উপযুক্ত যন্ত্রপাতি ছাড়া কোনো সুবিধা করতে পারবে না। বাইরে পায়ের শব্দ শোনা গেল। পুরোহিতেরা জড়ো হতে শুরু করেছে প্রকোষ্ঠের বাইরের করিডোরে। যে কোনো মুহূর্তে হামলা করা হবে। মুখ চাওয়াচাওয়ি করল বন্দিরা। আর কোনো আশা নেই বাস, বলল অটার। কুমিরের গুহাটা দিয়েই পালাতে হবে আমাদের, নইলে এখানে খুন হয়ে যাব। কিন্তু ওখান দিয়ে গেলেই যে বেঁচে যাব তার তো কোনো নিশ্চয়তা নেই, বিমর্ষ গলায় বলল লিওনার্ড। চলো লিওনার্ড, অটারের সুরে সুর মেলালো জোয়ানা। মরতে হয়তো খোলা আকাশের নিচে মরব, বাঁচার চেষ্টা করতে করতে। বেশ, চলো তাহলে। নামকে নিয়ে কি করবে? আমাদের সঙ্গেই যাবে। ওর সঙ্গে হিসেব নিকেশ পুরো হয়নি এখনো। উলফানকে অবশ্য জোর করতে চাই না, যা ভালো মনে করে তাই করতে পারে ও। আমরাও যাব রানী, বলল উলফান। বলার আগ পর্যন্ত আপনাকে রক্ষার শপথ নিয়েছিলাম আমি। দেখা যাচ্ছে সেটা পূরণ করার জন্য একটা সুযোগ দিয়েছে আমাকে দেবতারা। পিছাতে চায় না। আমার সঙ্গীরাও পুরোহিতদের হাতে খুন হতে চায় না। আপনার মতোই খোলা আকাশের নিচে মরার শখ ওদের। একযোগে মাথা ঝাঁকালো তিন যোদ্ধা। দ্রুত কাজে নেমে পড়ল ওরা।
প্রথমে দরজার নিচে বর্ষার হাতল ভেঙে গোজ আটকে দিল। শত্রুরা সহজে আর ঢুকতে পারবে না প্রকোষ্ঠে। ভেতরের খাবারের অভাব নেই, ওখান থেকে যতটুকু সম্ভব নিয়ে নিল ওরা। আর কখন খাবার সন্ধান পাওয়া যাবে তারও ঠিক নেই। বেহুশ দুই পুরোহিতের আলখাল্লা খুলে নিল ওরা। ও দুটো গায়ে চড়ালো লিওনার্ড আর জোয়ানা। দলটায় ওদের ঠান্ডা সইবার ক্ষমতা সবচেয়ে কম। নামের হাত পিছমোড়া করে বেঁধে ফেলা হলো। তার ছুরিটা আগেই কেড়ে নেওয়া হয়েছে। প্রস্তুতি নেওয়া হলে লাঠির সঙ্গে আগের বারের মতো দড়িটা বাঁধল অটার। ফোকরের মাথায় আটকে দ্রুত নেমে গেল গুহায়। ও নামার সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হলো। পুরোহিত বাহিনী ঢুকতে চাইছে প্রকোষ্ঠে। তাড়াতাড়ি জোয়ানা, বলল লিওনার্ড। একটা ফাঁস তৈরি করে আটকে দিল প্রেমিকের বগলের নিচে। ওলফানের সাহায্য নিয়ে দড়িতে ঢিল দিতে শুরু করল। ধীরে ধীরে ওকে নামালো নিচে। অটার ততক্ষণে একটা মোমবাতি জ্বেলেছে আলোর জন্য। জোয়ানার পিছু পিছু নেমে এলো লিওনার্ড। গুহার মেঝেতে পা রেখে বলল, অটার, এখানে তো রত্ন ভরা একটা বস্তা থাকার কথা, দেখতে পেয়েছ? জি বাস, বলল অটার। কুমিরটার বিছানার পাশে একটা গর্ত আছে, ওখানে একটা থলে পড়ে আছে, খুলে দেখিনি অবশ্য, কিন্তু পাথর দিয়ে কি করবেন? এখন কিছু করব না, তবে যদি পালাতে পারি তাহলে কাজে লাগবে ওগুলো। ঠিক আছে, যাবার পথে তুলে নেব। কয়েক সেকেন্ড পরেই দড়িতে বেঁধে নামকে নামানো হলো গুহায়। নিচে পৌঁছে বিস্ময় নিয়ে চারপাশে তাকালো পুরোহিত। এই জায়গায় নিজের চোখে দেখবে তা ভাবতেও পারেনি কোনোদিন। পুরোহিতদের পিছু পিছু নামলো 3 যোদ্ধা। সবশেষে নামলো ওলফান। উপরে একটা কায়দা করে রেখেছে, দড়িতে ঝাঁকি দিতেই লাঠি সহ ওঠা পড়ে গেল ফোকর দিয়ে। যাই হোক, আর ওরা নিচে নামতে পারবে না, বলল রাজা। ব্যাটারা দেখলাম দরজা ভেঙে ঢুকে যাচ্ছে। মরাত করে একটা শব্দ ভেসে এলো ফোকর দিয়ে। তারপর উত্তেজিত হইচই। পুরোহিতেরা ঢুকে পড়েছে প্রকোষ্ঠে। নাম চেঁচিয়ে উঠল, আমরা এখানে ভাইয়েরা, কুমিরের গুহায়, ভয়ের কিছু নেই, নেমে এসো। জালের বাহন মারা গেছে, এখানে এসে খুন করো ভন্ড দেবদেবী আর বিশ্বাসঘাতক রাজাকে। সজোরে একটা ঘুষি হাঁকল অটার। মুখে আঘাত নিয়ে মাটিতে ছিটকে পড়ল প্রধান পুরোহিত। তবে ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে। একটা কণ্ঠ ভেসে এলো, বুঝতে পেরেছি পিতা, দড়ি জোগাড় করে আনছে এক্ষুনি। তাড়াতাড়ি, চাপা গলায় বলল লিওনার্ড। ওরা আসার আগে সরে যেতে হবে এখান থেকে। অটার, পদ্মা খাও। নামকে মেঝে থেকে তুলে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো ছোট্ট দলটা। সবার সামনে অটার। একটু পরে দেখা পাওয়া গেল মরা কুমিরটার। 3 যোদ্ধা দাঁড়িয়ে গেল সবিস্ময়ে। বিশ্বাসই করতে পারছে না কোনো মানুষের পক্ষে এমন একটা দানবকে হত্যা করা সম্ভব। থেমো না, থেমো না, হাঁটো, ধমকে উঠল লিওনার্ড। অটার, থলেটা কোথায়? সামনেই, দাঁড়ান, আমি নিয়ে আসছি। কুমিরের বেদি টপকে হাড়গোড়ের গর্তটাতে নেমে গেল অটার। খানিক পরে ফিরে এলো থলি নিয়ে। তুলে দিল মনিবের হাতে। কাঁপা কাঁপা হাতে ওটার মুখ খুলল লিওনার্ড। মোমবাতির আলো উকি দিল ভেতরে। পর মুহূর্তে শীষ দিয়ে উঠল। লাল নীল পাথরের ঝলকানি দেখতে পেয়েছে। পেয়েছি, ফিসফিস করল ও। কপাল তাহলে ফিরল। আবারও হাঁটতে শুরু করলো ওরা। জোয়ানা জানতে চাইল, কি পরিমাণ পাথর আছে থলেটাতে? বেশি না, 7-8 পাউন্ডের মতো হবে, বলল লিওনার্ড। এই নামের বাচ্চা তো বেশিরভাগই ফেলে দিয়েছে জলাশয়ে, তবে এখানকার সবগুলোই উন্নত মানের, ভালো দাম পাওয়া যাবে। গলায় সন্তোষ ফুটল ওর। 7-8 পাউন্ড হলে তো ওজন বেশি নয়। থলেটা আমার কাছে যাও, তোমার হাত খালি থাকা দরকার। দ্বিরুক্তি না করে থলেটা জোয়ানাকে দিয়ে দিল লিওনার্ড। একটু পরেই ঢালু পথ ধরে উঠতে শুরু করলো ওরা। হাঁটতে অসুবিধা হচ্ছে না, তবে ঠান্ডা পানির স্পর্শে শরীর কাঁপছে। গোড়ালির উপর দিয়ে বইছে জলধারা। পানি বেড়ে গেছে বাস, অটার বলল। রোদটায় বরফের, পাহাড়ের বরফ সম্ভবত গলতে শুরু করেছে, আর কয়েক ঘন্টার মধ্যে পানির তোর আবারও বাড়বে বলে মনে হচ্ছে। তখন আর এ পথে চলাচল করা যাবে না। কপাল ফিরেছে বললাম না, হাসল লিওনার্ড।
প্রার্থনা করো যাতে না আমের কুত্তাগুলো একটু দেরি করে, তাহলে আমাদেরকে আর অনুসরণ করতে পারবে না। 20 মিনিট চলার পর পাহাড়ের দিককার মুখটাতে পৌঁছে গেল ওরা। বরফের ফাটল গলে বেরিয়ে এলো বাইরে। পাহাড়ি ঢালে তখন অন্ধকারের রাজত্ব। চাঁদ ঢেকে আছে মেঘে। শরতের শুরুতে এমন একটা ঘটা অস্বাভাবিক নয়। বোঝা গেল এই অবস্থাতে ঢাল বেয়ে চূড়ায় ওঠা সম্ভব নয়। হাত পা হরকালে নিচে পড়ে ঘাড় মটকে যাবে। সংক্ষিপ্ত একটা আলোচনা সেরে নিল ওরা। তারপর বরফ আর পাথর কুড়িয়ে গুহামুখটা বন্ধ করে দিতে শুরু করলো। এমনিতে ওটা রুদ্ধ বলা চলে। ফাটল যেটুকু আছে তা খুব একটা বড় নয়। খুব একটা সময় লাগলো না ওটা ঢেকে দিতে। একটু পরেই এপাশ থেকে শোনা গেল সংঘবদ্ধ পুরোহিতদের চাপা গলা। বেরোনোর পথ দেখতে না পেয়ে দ্বিধায় পড়ে গেছে তারা। কিছুক্ষণ উত্তেজিত বাদানুবাদ চলল। তারপর নেমে এলো নীরবতা। ব্যাপারটা কি? ব্যাটারা গেল কোথায়? অবাক হয়ে বলল লিওনার্দ। নিশ্চয়ই বিকল্প পথ খুঁজে বেরিয়েছে আসার, আন্দাজ করল উলফান। মাথা নাড়ালো আটার। আর কোনো পথ নেই, এই মুখটা দিয়ে বেরিয়ে আসতে হবে ওদের। হয়তো শাবল কোদার আনতে গেছে বরফ খোঁড়ার জন্য। গুহার কথা জানি না, তবে এখানে উঠে নামার পথ একটা আছে মহানুভব, বলে উঠল এক যোদ্ধা। বিপজ্জনক, পাহাড়ের খাড়া দেয়াল বেয়ে অনেকটা উঠতে হয়। বহু বছর আগে ওই পথে এই ঢালে উঠতাম আমি। ফ্রেউসের জন্য পাহাড়ি ফুল নিয়ে যেতাম। ওটা খুঁজে বের করতে পারবে? জানতে চাইল উলফান। একবার কোনো পথে চলাচল করলে আমি সেটা আর ভুল করি না মহানুভব, গর্ব করল যোদ্ধা। জোয়ানের দিকে ফিরে বলল উলফান। কি বলেন রানী, নামবেন নিচে? শহরে ফিরে গেলে জনগণের সমর্থন পাব। আমার যোদ্ধারা ঠেকিয়ে দিতে পারবে পুরোহিতদেরকে। অসম্ভব, জোর গলায় বলল জোয়ানা। ওই অভিশপ্ত শহরে আর কখনো ফিরছি না আমি। তার চেয়ে মরে যাওয়া ভালো। তুমি অবশ্য চাইলে ফিরে যেতে পারো উলফান, আমি কিছু মনে করব না। আপনি না গেলে আমারও যাওয়ার সাহস হচ্ছে না। গম্ভীর হয়ে গেল রাজা। একটা শপথ করেছি, সেটা পুরো করতে হবে। যোদ্ধার দিকে তাকালো। শোনো, এক কাজ করো, তুমি চলে যাও শহরে। আমার বাহিনীকে খবর দাও, ওদেরকে নিয়ে এসো এখানে। যদি ফিরে এসে আমাদেরকে জ্যান্ত না পাও, তাহলে পুরোহিতদেরকে খতম করে দিও। এটা আমার আদেশ। জি মহানুভব। বিদায় নিয়ে চলে গেল যোদ্ধা। গুহামুখের পাশে বসে পড়ল অভিযাত্রীরা। অপেক্ষা করতে থাকলো ভোর হবার। রাত যতই গড়ালো, ঠান্ডা যেন ততই বেড়ে গেল। বাড়তি দুটো আলখাল্লা থাকার পরও ঠক ঠক করে কাঁপতে থাকলো লিওনার্দ আর জোয়ানা। ঘুমানোর চেষ্টা বৃথা, তাই কথা বলতে শুরু করলো দুজনে। না আর সোয়া মিলে কি করতে চাইছিল সেটা লিওনার্দকে খুলে বলল মেয়েটা। কাহিনী শোনার পর উঠে দাঁড়ালো লিওনার্দ। উলফানকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ তোমায় বন্ধু। সৃষ্টিকর্তা যেন এই ভালো কাজের উপযুক্ত প্রতিদান দেন তোমাকে। ওভাবে বলবেন না উদ্ধারকর্তা, বিনয় ফুটল উলফানের কণ্ঠে। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, অবশ্য বেশ কষ্ট হয়েছে তাতে। জোয়ানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। এরপর আর কথা হলো না। পরস্পরকে জড়িয়ে ধরে রাত পার করে দিল লিওনার্দ আর জোয়ানা। চুপচাপ ভাবল উলফানের মহত্বের কথা। অশিক্ষিত বর্বর একটা জাতিতে জন্ম নিয়েও নিজের আবেগকে চাপা দেওয়ার অনন্য গুণ কিভাবে সে রপ্ত করেছে, সেটা অবাক করা ব্যাপার। নিঃশব্দে কেটে গেল রাতটা। হঠাৎ পাহাড়চূড়া লাল হয়ে উঠতে দেখল অভিযাত্রীরা। সূর্যোদয় হতে শুরু করেছে। আর তখনই গুহার ভেতর থেকে ভেসে এলো পুরোহিতদের ফিরে আসার শব্দ। চুলের মতো একটা ফাঁক দিয়ে উঁকি দিল লিওনার্দ। দেখতে পেল মশালের আগুন, সেই সঙ্গে লোকগুলোর হাতে ভারী গাছের গুড়ি। গুহামুখের বরফ ভাঙ্গার জন্য ভালোই আয়োজনই করেছে ওরা। তবে ভারী মোটা গুড়ের গুহায় নামিয়ে ঢালুপথ ধরে নিয়ে আসতে রাত কাবার হয়ে গেছে ওদের। কয়েক মুহূর্ত পরেই শোনা গেল চাপা ধূপধূপ আওয়াজ। গুহামুখের বরফ খসে পড়তে শুরু করল। ব্যাটারিং র্যামের মতো গুড়িটা দিয়ে বরফ প্রাচীর আঘাত হানছে পুরোহিতরা। আলু ফুটেছে উদ্ধারকর্তা,
বলল উরফান। আমার মনে হয় এক্ষুনি আপনাদের পাহাড়ে চড়তে শুরু করা দরকার। আমরা ঠিকই রাখবো শত্রুদের। নিজের দুই সঙ্গীকে ইশারা করল সে। আর একে নিয়ে কি করব? নামকে দেখে জিজ্ঞেস করল লিওনার্দ। খুন করুন, প্রস্তাব দিল অটার। না না, এক্ষুনি না, মাথা নাড়ালো উলফান। একটা বর্শা তুলে দিল লিওনার্দের হাতে। এটা পিঠে ঠেকিয়ে আপনাদের সঙ্গে যেতে বাধ্য করুন ওকে। আমরা যদি পুরোহিতদের ঠেকাতে ব্যর্থ হই, তাহলে ওর প্রাণের বিনিময়ে নিজেদের মুক্ত করে নিতে পারবেন আপনারা। আর যদি ব্যর্থ না হই, তাহলে ওপাশে গিয়ে যা খুশি তাই করতে পারেন ওকে নিয়ে। আর তার বলতে হবে না, মুঠে পাকালো অটার। পাথর বরফ যা পাও তা নিয়ে এসো এক্ষুনি, নিজের দুই সঙ্গীকে নির্দেশ দিল উলফান। যতক্ষণ সম্ভব দেয়ালটা টিকিয়ে রাখতে হবে। ফিরল অভিযাত্রীদের দিকে, হাত নাড়ালো। বিদায় বন্ধুরা, আর কখনো দেখা হবে না আমাদের। নীরবে ওর সঙ্গে হাত মেলালো লিওনার্দ আর অটার। কিন্তু জোয়ানা এত সাদামাটা বিদায় নিতে পারল না। কাছে এসে অশ্রুসজল কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিও উলফান। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, সম্ভবত মৃত্যু ডেকে এনেছি তোমার। কষ্টটা আমি নিজের দোষেই পেয়েছি রানী। নিষ্প্রাপ একটা হাসি ফুটল উলফানের ঠোঁটে। আপনার তাতে দোষ নেই। আমার মৃত্যুর কথা বলেছেন। আপনার জন্য জীবন দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। এখন যান, দেরি করবেন না। আমার সমস্ত কষ্ট তাহলে বিফলে যাবে। প্রার্থনা করি যাতে জীবন নিয়ে ফিরে যেতে পারেন আপনারা। আপনি আর আপনার স্বামী চিরকাল সুখে থাকেন। আচমকা উলফানকে জড়িয়ে ধরল জোয়ানা, চুমু খেল তার গালে। জানি না কিভাবে ধন্যবাদ জানাবো তোমাকে। সাবধানে নিজেকে ছাড়িয়ে নিল উলফান। বলল, ধন্যবাদের প্রয়োজন নেই, অনেক বড় প্রতিদান পেয়ে গেছি আমি। আলতোভাবে স্পর্শ করল জোয়ানার চুমু দেয়া জায়গাটা। যান এখন, দয়া করে আপনার স্বামীকে আর ঈর্ষান্বিত করবেন না। আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। বিদায়। তারপরও যেতে পারল না জোয়ানা। পা দুটো যেন আটকে গেছে ওর। নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকল। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ করে গুহামুখের একটা অংশ ধসে পড়ল। ফুকর দিয়ে উটকি দিল এক পুরোহিত। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খেলে গেল উলফানের শরীরে। মাথাটা লক্ষ্য করে বর্ষা চালালো। তীক্ষ্ণ একটা চিৎকার করে চিত হয়ে পড়ল লোকটা। আর কেউ ফুকরের সামনে আসার সাহস পেল না। দূর থেকে গুড়িটা দিয়েই দেয়ালে গায়ে আঘাত করতে থাকল। ইতিমধ্যে বরফ আর পাথর নিয়ে এসেছে উলফানের দুই যোদ্ধা। ওদেরকে ফোকরটা বন্ধ করার কাজে লাগিয়ে দিয়ে পেছন ফিরল রাজা। বলল, যান রানী, দোহাই আপনার, দাঁড়িয়ে থাকবেন না। জোয়ানা, চলে এসো, চেঁচালো লিওনার্দ। সম্বিত ফিরল জোয়ানার। উলফানের দিকে শেষবারের মতো তাকে উল্টো ঘুরল। ছুটে চলে গেল সঙ্গীদের কাছে। বর্ষাটা ইতিমধ্যে অটারের হাতে তুলে দিয়েছে লিওনার্দ। ওটার খোঁচা দিয়ে নামকে সামনে চলতে বাধ্য করল বামন। খেদিয়ে দিয়ে চলল পাহাড়ের ঢাল ধরে উপর দিকে। ওদিকে অনুসরণ করল লিওনার্দ আর জোয়ানা। কিছু দূর যেতেই ধপাস করে মাটিতে বসে পড়ল প্রধান পুরোহিত। হাঁপাচ্ছে জোরে জোরে। অটারের লাথি গুতু খেয়েও উঠল না। ওঠো শয়তান, ধমক দিল লিওনার্দ, নইলে এখানেই খতম করে দেব। আমার হাত খুলে দাও উদ্ধারকর্তা, বলল নাম। পিচমোড়া অবস্থাতে উঠতে খুব কষ্ট হচ্ছে, এভাবে আর এগোনো সম্ভব নয়। হ্যাঁ, হাত খুলে দিয়ে নিজেদের মরণ ডেকে আনি আর কি। মুখ বাঁকালো অটার। ভয় পাচ্ছ? বিস্মিত গলায় বলল নাম। বুড়ো আমি, নিরস্ত্র, কি ক্ষতি করতে পারবো তোমাদের? বাঁধন খুলে দাও অটার, বলল লিওনার্দ। ও ভুল বলেনি, এভাবে ওকে নিতে আমারই বরং পিছিয়ে পড়ছি। দেখা যাক বেঁধে না রাখলে ঠিকমতো এগোয় কি না, নইলে বর্ষাটা ঢুকে দিয়ে ওর পিঠে। নির্দেশটা পছন্দ হলো না বামনের। এখানেই পুরোহিতকে খতম করে দেওয়ার ইচ্ছে ওর, কিন্তু মনিবের নির্দেশ অগ্রাহ্য করতে পারল না। তাই ছুরি বের করে কেটে দিল নামের দড়ি। এই সুযোগে নিচে তাকালো জোয়ানা। উলফানকে দেখতে পেল। দুই সঙ্গীর সঙ্গে কাঁধে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে গুহামুখের সামনে। কেউ বেরোলেই হামলা চালাতে প্রস্তুত। সূর্য ইতিমধ্যে উঠে এসেছে অনেকটা।
3 যোদ্ধাকে পেরিয়ে নজর চলে যাচ্ছে কুয়াশা মানবদের শহরের দিকে। বাড়িঘর ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। বোঝা যায় শুধু জালের বিশাল মূর্তিটা আর শহরের সীমানায় মাথা তুলে থাকা উঁচু পাঁচিলটা। সুতোর মতো তার পাশ দিয়ে বয়ে গেছে নদী। শহর থেকে একটু দূরে গিয়ে একত্র হয়েছে ওটার 2 ধারা। তারপর রূপালে একটা ফিতের মতো চলে গেছে বিস্তীর্ণ সমতলের মাঝ দিয়ে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই বিদায়ের মুহূর্তে হঠাৎ মায়া অনুভব করল। বেশ কটা দিন ওখানে কাটিয়ে এসেছে ওরা। এমন সব অভিজ্ঞতা লাভ করেছে যা ভুলবার নয়। এই শহর ওর অস্তিত্বের একটা অংশ হয়ে থাকবে সবসময়। দৃষ্টি ফিরিয়ে লিওনার্দের দিকে তাকালো ও। শহরটাতে নরকতুল্য সময় কাটালেও ওখানে জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু ভালোবাসার খোঁজ পেয়েছে। হাতের থলেটা শক্ত করে ধরল জোয়ানা। এগুলোর জন্য অনেক যন্ত্রণা সইতে হয়েছে ওদেরকে। যদি বেঁচে থাকে তাহলে এগুলোই লিওনার্দের স্বপ্নকে সত্যি করে তুলবে। ও ফিরে পাবে পরিবারের হারানো সয় সম্পত্তি, আর তাতে জোয়ানারও একটা ভূমিকা থাকবে। সত্যিই তো, কজন মেয়ে তার স্বামীর জন্য জীবনের ঝুঁকি নিতে এত কিছু করতে পারে? নামকে দাঁড় করিয়ে অটার পাছায় লাথি কষে এগোতে নির্দেশ দিল। সাপ সাপন্ত করতে করতে হাঁটতে শুরু করল প্রধান পুরোহিত। জোয়ানার দিকে হাত বাড়িয়ে দিল লিওনার্দ। বলল, চলো। পরম নির্ভরতায় প্রেমিকের হাত ধরল জোয়ানা। আর তাকালো না ফেলে আসা শহর বা মানুষগুলোর দিকে। এখন থেকে শুধু ভবিষ্যতের দিকে তাকাবে ও। এর কয়েক ঘন্টা পর নিরাপদে পাহাড়ের চূড়ায় পৌঁছল ওরা। দেখতে পেল বরফের সেতুটাকে রোদে চকচক করছে। এবার কোন দিকে যাব জানতে চাইল জোয়ানা। তাকালো গিরিখাতটার দিকে। ওখানে নামতে হবে নাকি? হ্যাঁ জি না, রাখাল বালিকা, বলল আটার। আঙ্গুল তুলে বরফ আর পাথরের তৈরি প্রাকৃতিক সেতুটা দেখালো। ওই যে, ওই সেতুটা ধরে ওপারে চলে যাব। ওটা? ঢোক গিলল জোয়ানা। ওখানে তো বরফ জমে আছে অটার, ভীষণ পিচ্ছিল, পায়ে তো রাখা যাবে না। তামসা করছো অটার, নাকি মাথা খারাপ হয়ে গেছে? বিরক্ত গলায় বলল লিওনার্দ। 10 গজ তো যেতে পারবো না ওটা ধরে, কিভাবে পার হব? পাথর চড়ে, অটার জানালো। চারদিকে তাকান বাস, এখানে পাটার মতো পাথরের অভাব নেই। সেতুটাও চালু। আমরা প্রত্যেককে একটা একটা করে পাথরের উপর বসে পিছলে চলে যেতে পারবো সেতুর উপর দিয়ে। তুমি গেছো একবারও? আমি যাইনি বাস, তবে 3টা পাথর দিয়ে পরীক্ষা করে দেখেছি। 2টো নিরাপদে পার হতে পেরেছে, আর একটা মাঝখানে গিয়ে তলায় হারিয়ে গেছে। ওখানে সম্ভবত একটা ফাঁকা আছে। পাথরগুলো যদি যথেষ্ট জোরে ছুটে যায় তাহলে লাফ দিয়ে পার হয়ে যেতে পারবে, আর যদি গতি কমে যায় আমরা নিচে পড়ে যাব। হায় ঈশ্বর! হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছল লিওনার্দ। এ তো রীতিমতো টোবোগান চালাতে হবে দেখছি। প্রাণ হাতে নিয়ে অটার, আর কোনো পথ নেই? না বাস, যদি পাখিদের মতো উঠতে জানেন তাহলে অবশ্য ভিন্ন কথা। একটু ঠাট্টা করল বামন। যাকগে, এখন আর সময় নষ্ট করার মানে হয় না। শয়তান পুরোহিতগুলো চলে আসতে পারে, তার আগেই হোপালে চলে যেতে হবে আমাদেরকে। আপনি একটু পিছন দিকে নজর রাখুন বাস, আমি সেতু পাড়ি দেবার জন্য পাথর খুঁজে নিয়ে আসছি। না আমের দিকে তাকালো লিওনার্দ। চূড়ায় ওঠার সঙ্গে সঙ্গে বরফের উপর উপর হয়ে শুয়ে আছে সে, নড়াচড়া করছে না। ঢাল বেয়ে উঠতে গিয়ে শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে গেছে বুড়ো পুরোহিতের। ওর ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হয়, বিড়বিড় করল লিওনার্দ। থাকো কভাবে কিছুক্ষণ, অটার বলল। ও অজ্ঞান হয়ে গেছে বোধ হয়, পালাতে পারবে না, বরং ওর ছেলেরা এসে পড়লে কাজে লাগবে, নয়তো যাবার আগে একটা কিছু করা যাবে। ঠিক আছে। একটু দূরে গিয়ে বসে পড়ল লিওনার্দ। পাহারা দিতে শুরু করল। অটারও ব্যস্ত হয়ে পড়ল টোবোগান হিসেবে ব্যবহার করার জন্য পাথর বাছাইয়ে। গিরিখাতের দিকে পিঠ ফিরিয়ে একটা পাথরের উপর বসল জোয়ানা। ভয়ঙ্কর সেতুটার দিকে তাকাবার সাহস পাচ্ছে না আর। ওটা দেখলেই যেন কেন বুক কাঁপছে। বসতে গিয়ে পাথরে পাথরে বাড়ি খাবার শব্দ হলো,
চামড়ার থলেটার মধ্য দিয়ে। হঠাৎ করেই যেন ওটার ব্যাপারে সচেতন হয়ে উঠল ও। হাতে কোনো কাজ নেই, পাথরগুলো বের করে দেখার লোভ জাগল। খুব একটা দোষ দেয়া যায় না ওকে, ওগুলোর জন্যই তো এত কষ্ট করলো ওরা। চোখে দেখার স্বাদ জাগবে না? থলেটার কোলের উপর রেখে মুখের বাঁধন খুলল জোয়ানা। তারপর একটা একটা করে বের করতে শুরু করলো লাল নীল পাথরগুলো। সাজিয়ে রাখতে থাকলো সামনের বরফে। অদ্ভুত ওগুলোর আকার আকৃতি, অবিশ্বাস্য ওগুলোর সৌন্দর্য, স্বপ্নের মতো একটা ব্যাপার। এমন সুন্দর পাথরের অস্তিত্ব থাকতে পারে পৃথিবীতে, সেটা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। জোয়ানার নারী হৃদয় স্বাভাবিক নিয়মেই বিমোহিত হয়ে গেল। স্যাফায়ারগুলো বেশিরভাগই বর্গাকার, তারকা আকৃতির দুটো রক্তলাল রুবিও আছে। ওগুলোর বসানো ছিল জালের মূর্তির চোখের গর্তে। আকারে প্রায় হাতের মুঠুর সমান, হৃৎপিণ্ডের আকৃতির নিখুঁত একটা রুবি আছে, রাজহাঁসের ডিমের মতো বড়। ওটা প্রধান পুরোহিতের গলায় ঝুলিয়ে মানব উৎসর্গের অনুষ্ঠান পরিচালনা করে। এরপর আছে সংগ্রহের সবচেয়ে উল্লেখযোগ্য দুটো পাথর, একটা রুবি, অন্যটা স্যাফায়ার। আঁকা আর জালের আকৃতিতে খোদাই করা ওগুলো। একটা দেখতেই বোঝা যায় শিল্পীকে প্রচুর সময় দিতে হয়েছে ওগুলোর পেছনে, হয়তোবা মাস বা বছর। নাজুক পাথর খোদাই করে নিখুঁত আকৃতি ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। সব মিলিয়ে কয়েক ডজন পাথর, প্রতিটাই বড়, প্রতিটাই নিখুঁত। বরফের উপর সাজিয়ে রেখে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো জোয়ানা। একটা ঘোরের মধ্যে চলে গেল। আশু বিপদ, পাহাড়ের রুক্ষ পরিবেশ, সঙ্গী সাথী, সবকিছু ভুলে গেল ও। পাথরগুলো যেন জাদু করেছে ওকে। ওগুলোর অপার্থিব সৌন্দর্য ছাড়া আর কিছুর যেন অস্তিত্ব নেই পৃথিবীতে। ব্যাপারটাতে এতই মগ্ন হয়ে পড়ল জোয়ানা, টের পেল না ঘনিয়ে আসা বিপদটা। ওর কাছ থেকে মাত্র 12 গজ দূরে মুখ থুবড়ে পড়ে আছে নাম। তীব্র ঘৃণা আর ক্রোধে পাগল হয়ে উঠেছে। আচমকা মাথা তুলল সে, শীতল দৃষ্টিতে তাকালো জোয়ানার দিকে। কালো চোখের তারায় জিজ্ঞাসা আর প্রতিশোধের নেশা ফুটে উঠেছে। আর চোখে লিওনার্ড আর অটারের অবস্থান দেখে নিল। তারপর হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করলো জোয়ানার দিকে। চেহারা বিকৃত হয়ে গেছে, উত্তেজনায় শ্বাস ফেলছে ঘন ঘন। জোয়ানা অবশ্য বুঝতে পারল না কিছু। পাথরগুলো দেখে মন শান্ত হলো ওর। আস্তে আস্তে সব আবার ভরতে শুরু করলো চামড়ার থলেটাতে। শেষ রুবিটা ঢুকানো হলে স্বস্তির শ্বাস ফেলল। থলের মুখ বেঁধে ঝোলাতে গেল পিঠে, আর তক্ষণই ঝট করে উঠে দাঁড়ালো নাম, হামলা চালালো। জোয়ানা কিছু বুঝে ওঠার আগেই দুটো হাত ঝলসে উঠল চোখের সামনে। ঈগল যেভাবে ছো মারে, ঠিক সেভাবে খপ করে ধরে ফেলল থলেটা। তারপর এক ঝটকায় ছিনিয়ে নিল ওর হাত থেকে। গলা চিরে নিজের অজান্তে একটা চিৎকার বেরিয়ে এলো জোয়ানার। পর মুহূর্তে দেখতে পেল পুরোহিতকে। থলেটা বুকের কাছে ধরে প্রাণপণে ছুটতে শুরু করলো লোকটা। থামাও, চেঁচালো জোয়ানা, থামাও ওকে। লাফিয়ে উঠল অটার আর লিওনার্ড। চোখ ফেরাতেই দেখল ছোটন্ত বন্দিকে। পর মুহূর্তে ওরাও দৌড়াতে শুরু করলো। ধরে নিয়েছে, নাম পালাবার চেষ্টা করেছে, কিন্তু ধারণাটা যে ভুল তা টের পাওয়া গেল কয়েক মিনিটের ভেতর। ঢালের দিকে গেল না পুরোহিত, গেল গিরিখাতের দিকে, অনুসরণকারীদের বিস্মিত করে দিয়ে। জোয়ানা যেখানটায় বসেছে সেখান থেকে 40 গজ দূরের খাদের উপরে কার্নিশের মধ্যে বেরিয়ে আছে একটা বড়সড় পাথর। ছুটে গিয়ে ওটায় উঠে পড়ল নাম। একেবারে শেষ মাথায় গিয়ে থামল। তারপর ঘুরে মুখোমুখি হলো প্রতিপক্ষের। লিওনার্ড আর অটার তখনও খাদের কিনারে পৌঁছে গেছে। থলেটা শূন্যের মাঝে বাড়িয়ে ধরল নাম। হুমকির সুরে বলল, খবরদার, আর এক পাও বাড়িও না, তাহলে এটা খোয়াবে। থমকে গেল লিওনার্ড। থলেটা দেখে যা বোঝার বুঝে গেছে। মহামূল্যবান গুপ্তধন, আর ওর ভবিষ্যৎ এখন নামের হাতে ধরা। অটার অবশ্য এত কিছু ভাবল না, গোয়ারের মতো উঠতে গেল পা ধরে। থামো বলছি, আবারও চেঁচালো নাম। কাছে এলে কিন্তু থলেটা ফেলে দেব নিচে। ওখানে নামার আর কোনো রাস্তা নেই। একটা নদীও আছে, জিন্দেগিতে আর পাথরগুলো খুঁজে পাবে না তোমরা। ক্রুদ্ধ একটা হুঙ্কার ছাড়ল অটার। পেছন থেকে ওর বাহু চেপে ধরল লিওনার্ড, টান দিয়ে নিয়ে এলো নিজের পাশে।
তারপর তাকালো বৃদ্ধ পুরোহিতের দিকে। কি চাও তুমি, নাম? শুনো উদ্ধারকর্তা, হিংস্র ভঙ্গিতে বলল নাম। এই পাথরগুলোর খোঁজে আমাদের দেশে এসেছো তুমি, তাই না? ওগুলো পেয়েও গেছো, সঙ্গে নিয়ে কেটে পড়তে চাইছো, যাবার আগে খুন করতে চাইছো আমাকে প্রতিশোধের জন্য। আমার অপরাধ, তোমাদের ভণ্ডামি ফাঁস করে দিয়েছি, উৎসর্গ করতে চেয়েছি সেই দেবতাদের উদ্দেশ্যে যাদের নামে তোমরা অনাচার করেছ। এই তো, শুনে রাখো, এত সহজে পার পেতে দিচ্ছি না তোমাদের। পাথরগুলো এখন আমার হাতের মুঠোয়, চাইলেই নিচে ফেলে দিতে পারি, তোমরা কিচ্ছু করতে পারবে না। এখন বলো, ওগুলো ফিরিয়ে দিলে আমাকে বাঁচতে দেবে কিনা? চুপ করে থেকো না, জবাব দাও। মুখ থেকে রক্ত সরে গেল লিওনার্দের। বুঝতে পারছে হার হয়েছে ওদের। পাথরগুলো গেলে সবই গেল ওদের। এতদিনের এত কষ্ট, ঝুঁকি সব ব্যর্থ হয়ে যাবে। এক মুহূর্ত ভাবল ও, তারপর বলল, ঠিক আছে নাম, আমি কথা দিচ্ছি থলেটা ফিরিয়ে দিলে তোমার কোনো ক্ষতি করব না, ছেড়ে দেব তোমাকে। কিন্তু জেনে রাখো, যদি ওটা ফেলো তাহলে থলের পিছু পিছু তোমাকেও যেতে হবে নিচে। এখন ফিরে এসো। হ্যাঁ, তোমার মুখের কথা বিশ্বাস নেই আমার, খ্যাপাটে গলায় বলল নাম। নিজের দেবতার নাম নিয়ে শপথ করো। ঈশ্বরের দিব্যি, তোমার কোনো ক্ষতি করব না আমরা, ফিরে এসো বলছি। অপ্রকৃতস্থের মতো হেসে উঠল প্রধান পুরোহিত। ভালোই দেখালে বটে সাদা মানুষ, তোমাদেরকে যত দেখছি ততই অবাক হচ্ছি। লোভের চাইতে বড় কিছু নেই তোমাদের জীবনে, লোভের জন্য প্রতিহিংসাকে পর্যন্ত বিসর্জন দিচ্ছ, কসম কাটছ দেবতার নাম ধরে। মাথা নাড়ল সে। না, আমি ফিরব না উদ্ধারকর্তা, তোমার একটা পরীক্ষা নিলাম, যা বোঝার বুঝে গেছি। তোমাদের সবাইকে একটা শিক্ষা দেওয়া দরকার আমার, আত্মত্যাগের শিক্ষা, নিজের আদর্শকে রক্ষা করার শিক্ষা। কুয়াশা মানবদের পবিত্র গুপ্তধন নিয়ে তোমাকে আমি কিছুতেই যেতে দিতে পারি না উদ্ধারকর্তা, আমার নীতিতে মানায় না সেটা। তার চেয়ে জীবন দিয়ে ভেঙে দেব তোমার স্বপ্ন। দুটো সাদা শয়তান আর একটা কালো কুকুরকে আমাদের ধন সম্পদ উপভোগ করতে দেব না কিছুতেই। সময় সুযোগ থাকলে তোমাদেরকে আমি নিজ হাতে খুন করতাম। হায়, দেবতারা তা দেননি আমাকে। গত কয়েক ঘন্টা সেজন্য হা হুতাশ করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আকা আর জালের ইচ্ছে। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর একটা শাস্তি ঠিক করে রেখেছেন তারা তোমাদের জন্য, আর আমার মাধ্যমেই সেটা পাবে তোমরা। এখান থেকে খালি হাতে ফিরে যাবে ভিখিরির মতো। আকা আর জালের নামে শপথ, অভিশাপ দিচ্ছে আমি তোমাদের, কুকুরের দল। উদ্বাস্তুর মতো বাঁচো তোমরা, নিঃস্ব হয়ে পথের ধুলোয় মুখ থুবড়ে মরো। আমার মতো সারা দুনিয়ার মানুষ যেন থুতু দেয় তোমাদের গায়ে। সরুষে থুতু ছিটালো পুরোহিত। জোয়ানাও ছুটে এসেছে লিওনার্ড আর অটারের পিছু পিছু। ও চেঁচিয়ে উঠল, নাম, এ কাজ করো না। উন্মুক্তের মতো হাসল নাম, বলল, বিদায় উদ্ধারকর্তা, বিদায় রাখাল বালিকা। তারপর উল্টো ঘুরে ঝাঁপ দিল গিরি খাতে, রত্ন ভরা থলেটা সহ। চোখের পলকে হারিয়ে গেল দৃষ্টিসীমার আড়ালে। স্থবির হয়ে গেল 3 অভিযাত্রী। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ়। বিশ্বাসই করতে পারছে না এমন ভয়ানক একটা ব্যাপার ঘটে গেছে। ওদের সমস্ত স্বাদ, স্বপ্ন আর ভবিষ্যৎ হারিয়ে গেছে গিরি খাতের তলায়। হঠাৎ ফুঁপি উঠল জোয়ানা, মুখ ঢেকে বসে পড়ল বরফে। সব আমার দোষ, পাথরগুলো দেখে গর্বিত হয়ে উঠেছিলাম। ঈশ্বর তার শাস্তি দিয়েছেন। আমাকে আমাকে ক্ষমা করো লিওনার্ড, তোমার সাধনা ব্যর্থ করে দিয়েছে আমি, পথের ফকির বানিয়ে দিয়েছি। এতদিনের এত কষ্ট সব খামোখা করলাম আমরা। ফকির আমি আগে থেকেই ছিলাম জোয়ানা, খসখসে গলায় বলল লিওনার্ড। তুমি আর নতুন করে কিভাবে বানাবে? ভৃত্যের দিকে তাকালো। হঠাৎ, দেখো তো নিচে নেমে পাথরগুলো উদ্ধার করার কোনো উপায় আছে কিনা। খাদের কিনারায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল অটল, মাথা বাড়িয়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করল দুপাশের দেয়াল, তারপর উঠে দাঁড়ালো। হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, অসম্ভব বাস, দেয়াল একেবারে মসৃণ, যেন সিরিজ কাগজ দিয়ে ঘষা হয়েছে।
কিছুতেই ওটা বেয়ে নামা যাবে না। তাছাড়া বুড়োটা মিথ্যে বলেনি, সত্যি নদী আছে নিচে। পানির আওয়াজ পানির আওয়াজ শুনতে পেয়েছি আমি। পাথরগুলোর আশা ছেড়ে দিন। মুখ কালো হয়ে গেল লিওনার্দের। ও বাস, বিলাপের সুরে বলল অটার। সময় থাকতেই বুড়ো শকুনটাকে খুন করে দিলেন না কেন আমাকে? আমি তো বলেছিলাম ও আমাদের জন্য দুর্ভাগ্য ডেকে আনবে। মাথা নাড়ালো ও। থাক, এখন আর মাথা কুটে লাভ কি? আসুন, অন্তত প্রাণ বাঁচানোর ব্যবস্থা করি। পাথরের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। দুটো পাথর পেয়েছি আমি, একটা বড় অন্যটা ছোট। রাখাল বালিকা একা যাবার সাহস পাবেন না বলে মনে হয়। বড়টা তাই আপনারা দুজন উঠবেন, আর আমি উঠব ছোটটাতে। আসুন, ওগুলো নিয়ে আসি। নিঃশব্দে বামনকে অনুসরণ করল লিওনার্ড। শোকে পাথর হয়ে গেছে ও, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। জোয়ানাও নির্বাক, চুপচাপ বসে কাঁদছে, থেকে থেকে কেঁপে উঠছে পিঠ। একটু পর ঘোলা চোখে তাকালো দুই সঙ্গীর দিকে। ওরা তখন ভারী পাথরগুলো ঠেলে নিয়ে আসছে সেতুর কাছে, হাব ভাব পরাজিত সৈনিকের মতো। আবারও ফুঁপিয়ে উঠল জোয়ানা। কাছে এসে প্রেমিকার মাথায় হাত বোলালো লিওনার্ড। নরম গলায় বলল, খেদো না জোয়ানা, তোমার কোনো দোষ নেই। থলেটা নিজের কাছে না রেখে আমি বরং ভুল করেছি। থাক, যা হবার তা হয়ে গেছে। এখন অন্যদিকে মনোযোগ দিতে হবে আমাদেরকে, প্রাণ বাঁচানোর দিকে। পাথরগুলো ঠিকমতো দেখনি তুমি? ধরা গলায় বলল জোয়ানা। দেখলে আর কোনো দিকে মনোযোগ দিতে পারতে না? ওগুলো হারানোর কষ্টে আমার মতোই কাঁদতে। তাহলে তো মনে হয় না দেখে ভালোই করেছি। রসিকতার চেষ্টা করলো লিওনার্ড। টেনে তুলল জোয়ানাকে। এখন থামো তো, আমাদেরকে এই নরক থেকে পালাতে হবে। পাথর দুটো সেতুর গোড়ায় নিয়ে যাওয়া হয়েছে। ওখানে গিয়ে দাঁড়ালো দুজনে। গিরিখাতটা ভয়ঙ্কর, তার চেয়েও ভয়ঙ্কর প্রাকৃতিক সেতুটা। পার হবার কথা ভাবলে বুক খামছে ধরে অজানা আতঙ্ক। জোরে জোরে ঢোক গিলল লিওনার্ড, যেন গিলে ফেলতে চাইল ভয়টাকে। দলনেতা ও, নিজে যদি সাহস রাখতে না পারে তাহলে বাকিদের কি হবে? শোনো, জোয়ানাকে বলল লিওনার্ড, আমরা দুজন এই পাথরটার উপর শুয়ে পড়ব। পায়ের কাছে পড়ে থাকা বড় চ্যাপ্টা পাথরটা দেখালো। তারপর পিছলে চলে যাব সেতুর উপর দিয়ে। স্লোচ বা টোবোগানে চলেছ কখনো? ঠিক তেমনই একটা ব্যাপার, ভয়ের কিছু নেই। চোখের পলকে দেখবে ও পাশে পৌঁছে গেছি। অসম্ভব, পারবো না আমি। প্রতিবাদের ভঙ্গিতে মাথা নাড়ালো জোয়ানা। অজ্ঞান হয়ে যাব, গড়িয়ে নিচে পড়ে যাব নির্ঘাত। কিচ্ছু হবে না তোমার, অভয় দিল লিওনার্ড। আমি পাশে আছি না, কিছুতেই পড়তে দেব না তোমাকে। আমাকে ক্ষমা করো লিওনার্ড, অনুনয় সুরে বলল জোয়ানা। এই ভয়ঙ্কর কাজটা করতে বলো না, অন্য যে কোনো কিছু করতে আমি রাজি আছি। তাহলে কি কুয়াশা মানবদের শহরে ফিরে যেতে চাও? সে তো পান না হলে আর কোনো গতি নেই তোমার। পেছনে তাকালো জোয়ানা, যেন দেখতে পাবে শহরটাকে। একটু ভাবল ও, তারপর বলল, ঠিক আছে লিওনার্ড, যাব আমি। বাঁচব বলে মনে হচ্ছে না, তাও যাব। কুয়াশা মানবদের ওই নরকে ফেরার চাইতে মরে যাওয়াই ভালো। পাথরগুলো হারিয়েছি, এখন আর বাঁচা মরার কিছু আসে যায় না। ধনরত্নই জীবনের সবকিছু নয় জোয়ানা। শুনুন রাখাল বালিকা, বলল অটার, দেখতে কঠিন মনে হলেও কাজটা আসলে পানির মতো সহজ। শুয়ে থেকে চোখ দুটো শুধু বন্ধ করে রাখবেন, বাকি কাজ পাথরটাই সেরে দেবে। আমাকে দেখুন, ভয় পাচ্ছি? মোটেই না। আসলে কতটা সহজ সেটা বোঝানোর জন্য আমি নিজেই যাব প্রথমে। তারপর আপনারা নিশ্চিন্ত মনে আমার পিছু নিতে পারবেন। তাছাড়া তাছাড়া সতর্কতামূলক ব্যবস্থাও নেব বলে ঠিক করেছি। আমার সঙ্গে দড়ি আছে, ওটা দিয়ে আপনাদের দুজনকে বেঁধে দেব, যাতে কিছুতেই কেউ আলাদা হয়ে পড়ে যেতে না পারেন। কি বলেন? বামনের লেকচার শুনেও পুরোপুরি নিশ্চিত হতে পারল না জোয়ানা। কাঁধ ঝাঁকিয়ে বলল, যা ভালো বুঝো করো।
পাথর দুটো ঠেলে সেতুর প্রান্তে নিয়ে গেল অটার। তারপর দড়িটা বেঁধে দিল লিওনার্দ আর জোয়ানার কোমরে। সবশেষে প্রস্তুতি নিল রওনা হবার জন্য। বাস, বলল ও, আমি ও পাশে নিরাপদে পৌঁছতে পারলে সংকেত দেব, তখন আপনারা রওনা হবেন, ঠিক আছে? কি করতে হবে জানেন তো? দুজনেই শুয়ে পড়বেন পাথরের উপর, মাথা তুলবেন না। বর্ষার একটা খোঁচা দিয়ে নেমে পড়বেন সেতুতে। তারপর আর চিন্তার কিছু নেই। কিছু বুঝে ওঠার আগেই দেখবেন আমার পাশে পৌঁছে গেছেন। ঠিক আছে অটার, বলল লিওনার্দ। তুমি এখন রওনা দাও তাহলে। এখানে বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। যাচ্ছি বাস, খুশি খুশি গলায় বলল অটার। কখনো কি ভেবেছি এমন একটা ভ্রমণের সুযোগ পাবো? যদি বেঁচে থাকি তাহলে ভবিষ্যতে এ নিয়ে একটা গান তৈরি করতে হবে। ওপারে গিয়ে গানের কথা ভাবো তো, যাও তো। মাথা ঝাঁকিয়ে ছোট পাথরটাতে চড়ে বসল বামন। লিওনার্দ খেয়াল করল বাইরে হাসি খুশি ভাব ধরে থাকলেও বেচারার শরীর কাঁপছে, ভয় পাচ্ছে নিঃসন্দেহে। শুয়ে পড়ে দুহাতে পাথরের কিনারাটা আঁকড়ে ধরল অটার। বলল, আমি বললেই আস্তে করে ধাক্কা দেবেন বাস, তারপর দেখবেন এই কালো ভৃত্যের খেলা একেবারে উড়ে চলে যাব, বুঝেছেন? একটু কাছে আসুন বাস, একটা কথা বলতে চাই। লিওনার্দ ঝুঁকতেই কানের কাছে ফিসফিস করে বলল, আমি আসলে আপনার কাছে ক্ষমা চাই বাস। ক্ষমা? হ্যাঁ বাস, নিরাপদ রাস্তাতেও তো কত রকম অঘটন ঘটে, আর এটা তো। ঢুকিল অটা। আর আমাদের দেখা নাও হতে পারে, তাই ক্ষমাটি এক্ষুনি চেয়ে নেওয়া ভালো। প্রাসাদে অনেক অন্যায় করেছি আমি বাস, আপনাদের বিপদ ডেকে এনেছি। কি করব বলুন? হতচ্ছাড়া কুয়াশাটাই বোধ হয় মাথা বিগড়ে দিয়েছিল। তার উপর হাতের কাছে ছিল অফুরন্ত মদ আর মেয়ে মানুষ। ওইসব পেলে সাধু সন্ন্যাসীরা বিপদে চলে যায়, আর আমি কোন ছাড়? আমাকে মাফ করে দিন বাস। আমি ওসব অনেক আগেই ভুলে গেছি অটার। কুমিরটাকে তুমি মেরে ফেলেছ দেখে। মৃদু হেসে বলল লিওনার্দ। এখন আবার মনে করে দিয়েও না, এমনিতেই ক্ষমা পেয়ে গেছো তুমি। বড়ই শান্তি পেলাম বাস, মরলেও আর অনুতাপ থাকবে না। এখন তাহলে ঠেলা দিন পাথরটাতে, আমার ভয়টা প্রতি মুহূর্তে বাড়ছে। শরীরটা অবশ হয়ে যাবার আগেই রওনা হওয়া দরকার। মাথা ঝাঁকিয়ে সাবধানে সেতুর ঢালে অটারকে ঠেলে দিল লিওনার্দ। ঢালু পথ ধরে পিছলে নামতে শুরু করলো পাথরের টবগান। প্রথমে ধীরে, কিন্তু গতি বাড়তে থাকলো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। একটু পরে বাতাস কেটে তীরের মতো ছুটল ওটা, সেতুর সারফেসের এবড়ো থেবড়ো বরফ ইস্ত্রি করার ভঙ্গিতে সমান করে দিয়ে। প্রথম স্লোপটার তলায় গিয়ে আবার উঠতে শুরু করলো ওটা। গতি কমে আসছে। লিওনার্দের ভয় হলো থেমে যায় কিনা, তবে আশঙ্কাটা অমূলক বলে প্রমাণিত হলো। ঢাল ধরে ছোট একটা বরফ চূড়ার উপরে উঠল ওটা, তারপরে ওপাশে স্লোপে অদৃশ্য হয়ে গেল, হারিয়ে গেল দৃষ্টিসীমার আড়ালে। লিওনার্দ আর জোয়ানার কৌতূহলী চোখের সামনে কয়েক সেকেন্ড পর আবার উদয় হলো ওটা। নিচু ঢাল ধরে আগের চেয়েও দ্রুত ছুটে যাচ্ছে। সেতুর ওই অংশটা সবচেয়ে দীর্ঘ এবং ঢালু, গতি বাড়ার পিছনে ওটাই কারণ। দেখতে দেখতে সেতুর সরু অংশটাই পৌঁছে গেল পাথরের টবগান। সঙ্গে সঙ্গে দম আটকে গেল এই দুই দর্শকের। শুয়ের মতো চিকন মনে হচ্ছে জায়গাটাকে দূর থেকে। মাঝখানের একটুখানি অংশে কিছুরই অস্তিত্ব নেই, ওখানে শূন্যতা। অটারের পরিণতি নিয়ে শঙ্কিত হয়ে উঠছিল লিওনার্দ, কিন্তু আচমকা ওকে অবাক করে দিয়ে লাফ দিল পাথরটা। বাতাস ভেদ করে চলে গেল অনেক দূর, তারপর ধরাম করে আছড়ে পড়ল ওপাশের বরফে। গতি কমল, কিন্তু থামল না অদ্ভুত বাহনটা। পিছলাতে পিছলাতে চলে গেল সেতুর একেবারে শেষ প্রান্তে। স্থির হল গিরিকাতের অন্য পাশে গিয়ে। আটকে রাখা দমটা ছাড়ল এবার লিওনার্দ। ঘড়ি দেখল, সব মিলে 50 সেকেন্ড লেগেছে। তার মানে সেতুটা আধ মাইলের মতো দীর্ঘ। জোয়ানার দিকে হাসি মুখে তাকালো ও, বলল, দেখেছ কত সহজে ওপারে চলে গেল অটার? চোখ ফেরাতেই বরফের উপর ধেই ধেই করে নাচতে দেখা গেল বামনকে। সে এক অদ্ভুত দৃশ্য। ধবধবে পটভূমিতে
তিরিং বিরিং করে লাফাচ্ছে যেন একটা কালো রঙের খাটো ভূত। হেসে ফেলল জোয়ানা। কানে আবছাভাবে ভেসে এলো অটারের ডাক, চলে আসুন বাস, খুব সহজ, সহজ, খুবই সহজ। চলো যাই, বলল লিওনার্দ। আর কোনো ভয় নেই, অটার প্রমাণ করে দিয়েছে রাস্তাটা নিরাপদ। মুখের হাসি মুছে গেল জোয়ানা। ও যেতে পেরেছে দেখে ভয় লাগছে, বলল ও। কিন্তু তারপরও তো কাঁপছে আমার গা। রুমাল আছে তোমার কাছে লিওনার্দ? থাকলে আমার চোখটা বেঁধে দাও না, নইলে নিচের দিকে তাকিয়ে বেহুশ হয়ে যাব। রুমাল নেই লিওনার্দের কাছে। আলখাল্লার হাতা ছিঁড়ে বাঁধল জোয়ানার চোখ, বলল, কিছু ভেবো না, আমি আছি তোমার সঙ্গে, শান্ত হও। কিভাবে শান্ত হব লিওনার্দ? কাতর গলায় বলল জোয়ানা। জীবনে এত ভয় পাইনি আমি, মনে হচ্ছে মারা যাব। চোখের সামনে ছবির মতো ভেসে উঠেছে সমস্ত স্মৃতি। শুনেছি মরার আগে এমন হয়। রত্নগুলোর কথাও ভুলতে পারছি না, আমার দোষেই খোয়া গেছে ওগুলো। ও লিওনার্দ, অনেক অন্যায় করেছি আমি তোমার সঙ্গে, খারাপ ব্যবহার করেছি, অপরাধ করেছি। তার সঙ্গে নতুন আরেকটা অপরাধ যুক্ত হলো থলেটা হারিয়ে। তুমি আমাকে ক্ষমা করতে পারবে? চোখের বাঁধনের তলা দিয়ে অশ্রু নেমে এলো ওর। ধ্যাত, বাজে কথা বন্ধ করো তো। ক্ষমা চাইবার মতো কিছু করনি তুমি। যদি করেও থাকো, ওসব না হয় সেতু পেরোবার পরে শুনব। কিন্তু যদি মারা যাই? বললে আমরা দুজনেই মরব জোয়ানা, বাধা দিয়ে বলল লিওনার্দ। কোমরে দড়ি বাঁধা আছে, ভুলে গেছ? চুমু খেলো প্রেমিকার ঠোঁটে। দয়া করে শান্ত হও, এতদিন যথেষ্ট মনের জোর দেখিয়েছ, আজ সব হারিয়ে ফেললে নাকি? একটু যেন শান্ত হলো জোয়ানা, বলল, কি করব, আসলে ওই রত্নগুলো হারিয়েই। উফ, রত্ন রত্ন করে তো তুমি আমার মাথা খারাপ করে দেবে দেখছি। কপট রাগ দেখালো লিওনার্দ। খবরদার, তোমার মুখে ওই শব্দটা শুনতে চাই না আমি। দুজনে এগিয়ে গেল বড় পাথরটার দিকে। আর তখনই পেছন থেকে ভেসে এলো নতুন একটা আওয়াজ। তুষারে ধপ ধপ করে পা ফেলে ছুটে আসছে কেউ। ঝট করে ঘুরল লিওনার্দ। পর মুহূর্তে পৌঁছে গেল সোয়াকে দেখে। মরিয়া একটা ভঙ্গিতে দৌড়ে আসছে ওদেরকে লক্ষ্য করে। জামা কাপড় শত ছিন্ন, কাঁধের পাশে বর্ষার খোঁচায় বড় একটা ক্ষত সৃষ্টি হয়েছে। রক্ত ঝরছে ওখান থেকে। বোঝা যাচ্ছে ভালোই ধকল গেছে প্রৌঢ়া দাসীর উপর দিয়ে। থামো থামো উদ্ধারকর্তা, চেঁচিয়ে উঠল সোয়া। হুমকি দেওয়ার ভঙ্গিতে বর্ষাটা তাক করল লিওনার্দ। কড়া গলায় বলল, খবরদার, আর এক পা আগে বাড়াবার চেষ্টা করো না। আর কে আছে তোমার সঙ্গে? কেউ নেই, বিশ্বাস করো। গুহামুখের কাছে লড়াই চলছে উলফান আর দুই যোদ্ধাদের মিলে ঠেকিয়ে রেখেছে পুরোহিতদের। আমি কোনো রকমে ওদের মাঝখান দিয়ে পালিয়ে এসেছি। হাতের ক্ষতটা দেখালো সোয়া। আমার অবস্থা দেখে বুঝতে পারছো না? দাসীর পেছনের ঢালে নজর বোলালো লিওনার্দ। কেউ আছে বলে মনে হচ্ছে না, সম্ভবত সত্যি কথাই বলছে ডাইনিটা। সাবাস উলফান। লিওনার্দের মুখে হাসি ফুটল। চকিতে ঘড়ি দেখল ও। আর কিছুক্ষণ ঠেকিয়ে রাখো হারামজাদাদের, তাহলে তোমার বাহিনী পৌঁছে যাবে, কচুকাটা করতে পারবে শয়তানগুলোকে। জোয়ানা জিজ্ঞেস করল, কার সঙ্গে কথা বলছো তুমি লিওনার্দ? কে ওখানে? চোখ বাধা থাকায় সোয়াকে দেখতে পাচ্ছে না। লিওনার্দ জবাব দেওয়ার আগেই হাউমাউ করে উঠল প্রৌঢ়া দাসী। আমি মালকিন, দয়া করে সঙ্গে নিন আমাকে, আপনাকে না দেখলে আমি বাঁচতে পারবো না। চলে যেতে বলো ওকে লিওনার্দ। গলাটা চিনতে পেরে ক্রোধের আগুন জ্বলে উঠল জোয়ানার বুকে। ওই বিশ্বাসঘাতিনীর চেহারা আর দেখতে চাই না আমি। শুনলে তো? ভ্রু নাচালো লিওনার্দ। ভালো ভালো কেটে পড়ো এখান থেকে। ধোয়ায় লাগে, বলতে বলতে দুপা এগুলো সোয়া। সাবধান, গর্জে উঠল লিওনার্দ। ওখানে দাঁড়িয়ে থাকো, নইলে বর্ষা দিয়ে এফর ওফর করে দেব। জোয়ানাকে নিয়ে চৌড়া পাথরটার উপর শুয়ে পড়ল ও। বলল, আমরা এখন রওনা দেব জোয়ানা। ডান হাত শক্ত করে ধরো পাথরের কিনারাটা, যাই ঘটুক কিছুতেই মুঠো ছেড়ো না,
নইলে দুজনে পিছলে যাব। মাথা ঝাঁকালো জোয়ানা। মালকিন, মালকিন! পেছন থেকে হাহাকার করে উঠল সোয়া। আমাকে নিয়ে চলুন আপনার সঙ্গে। অনেক অন্যায় করেছি, তার জন্য যে শাস্তি দিন তাই মাথা পেতে নেব। দয়া করে ফেলে যাবেন না আমাকে, কথা দিচ্ছি। আর কখনো বেমানি করব না আপনার সঙ্গে। মরার আগ পর্যন্ত জান প্রাণ দিয়ে সেবা করব। ওর সেই চিৎকার প্রতিধ্বনি তুলল গিরিখাতের দেয়ালে। জোয়ানা নির্বিকার রইল। লিওনার্ডকে বলল, দেরি করছো কেন, চলো। বর্ষাটা মাটিতে ঠেকালো লিওনার্ড। তারপর ধাক্কা দিল নৌকার লগির মতো করে। পাথরটা একটু সামনে এগিয়ে গেল, তারপর নিচু হয়ে নেমে গেল সেতুর ঢালে। শুরু করল পিছলাতে। প্রথম কয়েক সেকেন্ড ঠিকমতো এগোলো ওরা, কিন্তু এরপরেই পেছন থেকে ভেসে এলো একটা পতনের শব্দ। একটা হাত বজ্রমুঠির আঁকড়ে ধরল লিওনার্দের গোড়ালি। বাড়তে একটা মানবদেহের ওজন অনুভব করল ও। টেনে ধরেছে পেছন থেকে। প্রচণ্ড একটা ঝাঁকি খেল শরীর। আরেকটু হলে ছিটকে পড়ে যাচ্ছিল লিওনার্ড। কোনো রকমে পাথরে টোবোগানের সামনের কিনারা আঁকড়ে ধরে ঝাঁকিটা সামলালো ও। কিন্তু যতই নিচে যাচ্ছে ততই বাড়ছে গতি, বাড়ছে হাতের উপর চাপ। পেছনে ছেঁচড়াতে থাকা দেহটার কারণে ব্যথাটা অসহ্য হয়ে উঠল। নিজের অজান্তেই হাতের মুঠো আগলা হয়ে যেতে শুরু করল লিওনার্ডের। সন্দেহ নেই, কয়েক মুহূর্তের মধ্যেই মরতে চলেছে ও আর জোয়ানা। প্রচণ্ড বেগে ঢাল ধরে ছুটে যাচ্ছে টবোগান। কানের পাশে শুশু করছে পাগলা হাওয়া। সাবধানে মাথা তুলে পেছনে উকি দিল লিওনার্ড। সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল রহস্যটা। মালকিনকে হারানোর আশঙ্কায় পাগল হয়ে গেছে সোয়া। ওদের পিছু পিছু ছুটে এসে ঝাঁপ দিয়েছে ঢালে, টবোগানে চড়ে বসার আশায়। কিন্তু চড়তে পারেনি। বরফের উপর আছাড় খেয়ে ধরে ফেলেছে লিওনার্ডদের গোড়ালি। এখন উপর হয়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে ছুটে চলেছে ওদের সঙ্গে। বরফের ঘষায় ছিঁড়ে যাচ্ছে পরনের পোশাক আর উন্মুক্ত চামড়া। শুভ্র পটভূমিতে ফুটে উঠেছে রক্তের রেখা। এক মুহূর্তের জন্য মায়া অনুভব করল লিওনার্ড। তারপরে সচেতন হয়ে উঠল। সোয়ার মতো বিশ্বাসঘাতিনীর জন্য মায়া দেখানো সাজে না ওর। বারবার ওদের মৃত্যু ডেকে এনেছে দাসী, এখনো আনছে। নতুন শক্তি ভর করল লিওনার্ডের দেহে। আগলা হতে থাকা মুঠোটা শক্ত করে ধরল, ভালোমতো আঁকড়ে ধরল পাথরের কিনারা। ভয়ঙ্কর গতিতে প্রথম স্লোপটার তলা পর্যন্ত পৌঁছে গেল টবোগান। তারপর ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল। অটার একা ছিল, তাতেই ওর বেলায় গতি কমে গিয়েছিল। আর এখন ওদের ভারী পাথরটা বইছে তিনজনের ওজন। লিওনার্ডের মনে হলো এরা বুঝি থেমে যাচ্ছে। আতঙ্ক ভোর করল ওর ভেতরে। সজোরে পা ছুটতে শুরু করল। লাথি মেরে সোয়াকে বিচ্ছিন্ন করতে চাইছে ওদের বাহন থেকে। কিন্তু লাভ হল না। মরণ কামড় দেওয়ার ভঙ্গিতে ওর গোড়ালি ধরে রাখল দাসী। লাথি খেয়ে গুঙ্গি উঠল, কিন্তু মুঠো ছাড়ল না। বরং নড়াচড়া করতে গিয়ে পাথরের মুখে ঘুরে যেতে শুরু করল। উপায়ন্তর না দেখে স্থির হয়ে গেল লিওনার্ড। বুঝতে পারল ওভাবে সোয়াকে তাড়ানো হবে না, বরং নিজেরাই মরবে। প্রায় থেমে যাবার ভঙ্গিতে ঢালের উপরে পৌঁছালো টবোগান। তারপর যেন দৈব বলেই ঝুঁকে পড়ল সামনে। দ্বিতীয় স্লোপটায় নেমে পড়ল পিছল কেটে। ওই স্লোপের প্রথম অংশটা তুলনামূলকভাবে বেশি ঢালু, ফলে গতিও বাড়তে শুরু করল অনেক দ্রুত। স্বস্তি অনুভব করল লিওনার্ড। অবাঞ্ছিত সোয়ারের বাড়তি ওজনটা টেনেও বেশ ভালোভাবে এগোনো যাচ্ছে। এখনো পর্যন্ত সেতুটা যথেষ্ট চওড়া পাওয়া গেছে, কিন্তু স্লোপটায় বরফও অনেক মসৃণ। কিন্তু সত্যিকার বিপদটা আসতে দেরি নেই। সামনের দিকে তাকিয়ে স্লোপটা জরিপ করল লিওনার্ড। 400 থেকে 500 গজের মতো দূরত্ব, বেশ খাড়া। পিচ্ছিল বরফে কোনো মানুষের পক্ষে পা রেখে দাঁড়ানো সম্ভব নয়। যদি দাঁড়ায়ও, সোজা হয়ে দাঁড়াতে পারবে না ঢালের কারণে। 25 কদমের মতো প্রস্থ দেখা যাচ্ছে দুপাশে। তবে যতই সামনে গেছে ততই যেন কমে গেছে প্রস্থটা। গিরিখাতের বিপরীতে পাশের দেয়ালের কাছে 1 গজ চড়াও হবে না। দূর থেকে দেখতে স্রেফ একটা সুইয়ের ডগার মতো মনে হচ্ছে ওই অংশটা। পুরো মাত্রায় ছুটছে এখন ওরা। সবুজাব বরফের উপর দিয়ে নেমে যাচ্ছে অবিশ্বাস্য গতিতে।
উঁচু আকাশ থেকে শিকারের জন্য ছোঁ দিতে থাকা ঈগলের সঙ্গে এখন তুলনা করা চলে টবোগানটাকে। বাস্তবেও সেই ঈগলের মতোই অনুভব হচ্ছে লিওনার্ডদের। পার্থক্য এতটুকুই যে ডাইভ দেওয়ার সময় ঈগল ভয় পায় না, কিন্তু ও আতঙ্কে সিটিয়ে আছে। বরফের সারফেস বড্ড মসৃণ, এক বিন্দু বাধা সৃষ্টি করেছে না টবোগানের যাত্রাপথে। ফলে গতিটা এতই প্রবল যে ওর মনে হলো যেন শূন্যের মধ্য দিয়ে পড়ে যাচ্ছে নিচে, কোনো ধরনের অবলম্বন ছাড়া। বাতাসের ঝাপটায় চোখ খুলে রাখা দেয়, কানের কাছে শোষ শোনা যাচ্ছে কেবল শোষ আওয়াজ। জোয়ানার ঢোলা পোশাক আর এলো চুল পতপত করে উঠছে। নামছে ওরা, নেমেই চলেছে। সেতুর অর্ধেক, তারপর 2/3 পেরিয়ে এলো। তারপর সামনে তাকাতেই বিপদের সত্যিকার চেহারাটা চাক্ষুষ করল লিওনার্ড। সেতুটা ইতিমধ্যেই সংকীর্ণ হয়ে এসেছে। দুপাশে খুব বেশি হলে 8 থেকে 10 ফুট বরফ রয়েছে এখন। কিন্তু সামনে গিয়ে পরিস্থিতি খারাপ হয়েছে আরও। 60 গজ পর থেকে একদমই শুরু হয়ে গেছে স্লোপটা। ওদের টবোগান কোনো রকমে হয়তো যেতে পারবে, দুপাশে ইঞ্চি পরিমাণ খালি জায়গা থাকবে না। তার পরিবর্তে থাকবে শুধু বুক কাঁপানো খাড়া দেয়াল আর তলার গহীন গিরিখাত, যেখানে রত্ন ভর্তি থলে সহ অদৃশ্য হয়ে গেছে নাম। তবে বিপদের শেষ ওখানে নয়। সেতুর এই সংকীর্ণতম অংশটা অব্যাহতভাবে এগোয়নি। মাঝে মাঝে প্রায় 10-12 ফুট জায়গা ভেঙে গেছে, ওখানে কিছুই নেই। কোনো রকমে ফাটলটা পার হতে পারলে অবশ্য বিপদ কেটে যাবে। ওপাশের ঢালটা আবার চওড়া এবং ঊর্ধ্বমুখী হয়ে গেছে। 10-15 গজের মতো গিয়ে ঠেকেছে গিরিখাতের অন্য পাশের কিনারে, যেখানে অটা নিরাপদে দাঁড়িয়ে আছে। কিন্তু পার হওয়াটাই সবচেয়ে বড় সমস্যা। বরফের উপর দিয়ে অমুখ নিয়তির দিকে ছুটছে টবোগান। আতঙ্কে জমে বরফ হয়ে গেছে লিওনার্ডদের হৃৎপিণ্ড। দম আটকে ফেলল ও। বিপদের তীব্রতা বুঝতে পারছে। ভারী পাথরটা 3 জনকে নিয়ে ওই ফাঁকাটা পেরোতে পারবে না। দাঁতে দাঁত পিষল ও। ইচ্ছে হলো পাগলের মতো লাথি ছড়ে গোড়ালে আঁকড়ে থাকা জঞ্জালটাকে ফেলে দেয়, কিন্তু সেটা সম্ভব নয়। নড়াচড়া করলে এক্ষুনি টবোগানের মুখ ঘুরে যাবে, ছিটকে পড়ে যাবে সেতু থেকে। ভাগ্যের হাতে নিজেদের সঁপে দেয়া ছাড়া আর কিছু করার নেই এখন। ঈশ্বর রক্ষা করো, বিড়বিড় করল লিওনার্ড। এরপরই দ্রুত বেগে ঘটতে শুরু করলো ঘটনা। কিভাবে কি হলো ঠিকমতো বলতে পারবে না লিওনার্ড, তবে আচমকা নিজেদের উড়ন্ত অবস্থায় আবিষ্কার করল ও। ফাটলের মুখে এসে যেন জীবন্ত হয়ে উঠেছে পাথরের টবোগানটা। বিপদ টের পেয়ে ঝাঁপ দিয়েছে সমস্ত শরীর একত্র করে, ঠিক একটা পেন্টাথলের ঘোড়ার মতো। পেছনে একটা আতঙ্কিত চিৎকার শুনতে পেল লিওনার্ড। প্রচণ্ড একটা ঝাঁকি অনুভব করল শরীরে। পাথরের কিনারা ধরে থাকা মুঠোটা আকলা হয়ে গেল তার ফলে। ওর গায়ের সঙ্গে বাঁধা দড়ির টানে জোয়ানাও আর টিকতে পারল না। ও বিশ্বাসের চোখে পাথরটাকে শরীরের তলা থেকে সরে যেতে দেখল লিওনার্ড। পাগলা ঘোড়া যেভাবে সোয়ারিকে ফেলে দেয়, ঠিক সেভাবে 2 আরোহীকে ফেলে চলে গেল ওটা। গোড়ালির উপর থেকে চাপ আগলা হয়ে গেল ওর, যেন মুক্ত তীরের মতো। ও আর জোয়ানা এখন ছুটে চলেছে বায়ু ভেদ করে। চোখের পলকে ফাটলটা পেরিয়ে গেল দুজনে। মুখ থুবড়ে আছড়ে পড়ল অন্য পাশে শক্ত বরফের উপর। পাথরটা পড়েছে আরো সামনে, নিরাপদে পুরো সেতুটা পেরিয়ে গিয়ে স্থির হয়ে গেছে। কিন্তু আরোহীদের বেলায় তা ঘটল না। মাথা ঠুকে গেল লিওনার্ডদের। চোখের সামনে দপ করে জ্বলে উঠল লাল নীল তারা। কিন্তু ব্যথাটা নিয়ে মাথা ঘামাবার সময় নেই। তার আগে তীব্র আতঙ্ক নিয়ে লক্ষ্য করল পিছলাতে শুরু করেছে ওরা। হুড়মুড় করে নেমে যাচ্ছে ফাটলের দিকে। উন্মুক্তের মতো খামছে দিল লিওনার্ড। কিছু আঁকড়ে ধরে পতন ঠেকাতে চায়, কিন্তু পারল না। যেন একটা আয়নার উপর আছড়ে পড়েছে। ধর্মার মতো কিছুই নেই চারপাশে। আঙ্গুলগুলোর নখ ভাঙল কেবল। নড়াচড়ায় পিছলানোর গতি আরো বেড়ে গেল। ঠান্ডা বরফের ঘষায় যেন আগুন ধরে গেল উন্মুক্ত চামড়ায়। তারপর হঠাৎ একটা ঝাঁকি খেয়ে থেমে গেল শরীর। কি ঘটেছে তা বুঝতে পারল না লিওনার্ড। শরীর অসাড় হয়ে গেছে ওর, বোধবুদ্ধি কাজ করছে না আর। কয়েক মিনিট নিঃসাড় হয়ে পড়ে রইল। যখন চেতন ফিরল তখন কানে ভেসে এলো অটারের চিৎকার।
শুয়ে থাকুন বাস, শুয়ে থাকুন, নড়বেন না একদম, আমি আসছি। পুরোপুরি সচেতন হয়ে উঠল লিওনার্দ। মাথাটা সামান্য ঘুরিয়ে তাকালো নিজেদের অবস্থান দেখতে, আর সঙ্গে সঙ্গে দুনিয়া দুলতে শুরু করলো চোখের সামনে। এর চেয়ে বেহুশ হয়ে পড়ে থাকলেই বুঝি ভালো ছিল। ফাটল পেরিয়ে কিছু দূর এসে পড়েছে ওরা সেতুর প্রায় শেষ প্রান্তে, যেখানে বরফের বিস্তার শেষ হয়ে রুক্ষ পাথরের সূচনা হয়েছে। জায়গাটা খুব বেশি হলে 15 ফুট দূরে, কিন্তু ওই 15 ফুটেই অনতিক্রম্য। এমন পিচ্ছিল বরফ জীবনে কখনো দেখেনি লিওনার্দ। সূর্যের আলোয় চকচক করছে, যেন বিদ্রুপের হাসি হাসছে ওকে লক্ষ্য করে। কিছুতেই ওখানে কারো পক্ষে স্থির হয়ে দাঁড়ানো সম্ভব নয়। হাত পাটকে উপর দিকে ওঠা তো আরও কঠিন। উপযুক্ত ক্লাইম্বিং ইকুইপমেন্ট ছাড়া কিছুতেই এই বরফ প্রাচীর পাওয়া যাবে না। নিচে তাকালো, ওদিকে 10 গজের মতো চলে গেছে ঢাল। শেষ মাথায় মুখ বেদান করে রেখেছে সেতুর মাঝখানটার ফাটলটা। বরফের উপর হাত পা ছড়িয়ে পড়ে আছে লিওনার্দ আর জোয়ানা। সোয়াকে দেখা যাচ্ছে না কোথাও। বিস্ময় ভর করল লিওনার্দের ভেতর। ওরা দুজন পিছলে ফাটলটার মধ্যে পড়ে গেল না কেন? সাবধানে মাথা ঘুরিয়ে জবাব খুঁজল ও। যখন পেল তখন বুঝতে পারল দৈব হস্তক্ষেপ ঘটেছে ওদের ভাগ্যে, নইলে এই কায়দায় কিছুতেই বাঁচত না ওরা। ব্যাপারটা বিস্ময়কর কিন্তু সত্যি। লিওনার্দের বর্ষাটা বরফের একটা ছোট খাঁজে আড়াআড়িভাবে আটকে গেছে খুঁটির মতো। টবুগান থেকে ছিটকে পড়ার সময় ওটা ওদের পিছনে পড়েছিল, গেঁথে গেছে ঠিক ওভাবে। পিছলে ওটা দুপাশ দিয়ে নিচে নেমে যাচ্ছিল লিওনার্দ আর জোয়ানা। দুজনের মাঝখানে বাঁধা দড়িটা জড়িয়ে গেছে খুঁটিতে। ঈশ্বরকে বিড়বিড় করে ধন্যবাদ জানালো লিওনার্দ। চোখ ফেরালো জোয়ানার দিকে। আলোথালো অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে মেয়েটা। জ্ঞান হারিয়েছে। ডাকলো কিন্তু জবাব পেল না। উপর দিকে তাকালো লিওনার্দ। অটার নেমে আসছে। 15 ফুট দূরে বরফের চাদরের কিনারায় পৌঁছে থামল। কি করতে চাইছ অটার? কিভাবে নামবে এখানে? বরফ খুঁড়ে পা রাখার ধাপ বানাবো বাস, বলল বামন। একটু অপেক্ষা করুন। কাজটা সহজ হবে না, সময়ও লাগবে, শঙ্কিত গলায় বলল লিওনার্দ। চকিতে তাকালো নিচের ঢালের দিকে, ঢোক গিলল। তার আগে যদি দড়িটা ছিঁড়ে যায়? অলক্ষণে কথা বলবেন না বাস, কপট রাগ দেখালো অটার। কোমর থেকে পুরোহিতের ছুরি বের করে উবু হয়ে বসলো, খোঁচাতে শুরু করলো বরফ। দড়িটা যথেষ্ট শক্ত, ওটা দিয়ে রীতিমতো রশি টানাটানি করেছি আমি পানির পিশাচটার সঙ্গে। আপনাদের দুজনের ওজনে কিচ্ছু হবে না। হিস, অমন আর একটা দড়ি যদি থাকতো তাহলে আপনাদেরকে তুলে আনতে কোনো কষ্টই হতো না। উপর হয়ে শুয়ে প্রথম দুটো ধাপ খুঁড়তে কোনো সমস্যা হলো না বামনের। সমস্যা দেখা দিল তৃতীয়টার সময়। সদ্য খোঁড়া ধাপগুলো তেমন সুবিধার নয়। ওগুলোই দাঁড়িয়ে বা বসে আরেকটা ধাপ খোঁড়া যাচ্ছে না। বরফও ক্রমশ শক্ত হয়ে উঠেছে। এবার? হতাশ গলায় জানতে চাইল লিওনার্দ। শান্ত থাকুন বাস, আমাকে একটু ভাবতে দিন। মাটিতে কিছুক্ষণ বসে থাকলো অটার। ঠোঁট কামড়ে কৌশল ঠিক করতে শুরু করল। হঠাৎ দুচোখ উজ্জ্বল হয়ে উঠল ওর। উত্তেজিত গলায় বলল, পেয়েছি বুদ্ধি। গা থেকে ছাগলের চামড়ার তৈরি আলখাল্লাটা খুলে ফেলল বামন। ছুরি দিয়ে ফালি ফালি করে কাটল। গিটের মাধ্যমে ওগুলো জোড়া দিতেই 2 ইঞ্চি চওড়া আরেকটা দড়ি তৈরি হয়ে গেল। পাহাড় থেকে কোরানো লাঠিটা এখনো আছে ওর কাছে। ছুরি দিয়ে ছেঁচে ওটার গোড়া চোখা করে নিল। তারপর বরফের কিনারায় ভালো মতো গেড়ে দিল। শক্ত একটা খুঁটিতে পরিণত হলো ওটা। দড়িটা খুঁটির সঙ্গে বাঁধল অটার। নামিয়ে দিল ঢালে। কাজ শেষ হলে আরেকটা পা পিছিয়ে ব্যবস্থাটা দেখে নিল। তারপর হাসল নিঃশব্দে। বাস, সমাধান হয়ে গেছে সমস্যার। আমি এবার আসছি আপনার কাছে। দড়ি ধরে তরতর করে লিওনার্দের পাশে চলে এলো অটার। উঁকি ঝুঁকি মারল জোয়ানার দিকে। রাখাল বালিকা কি মারা গেছেন বাস? মেয়েটার ফ্যাকাশে মুখ আর নিস্তেজ দেহ দেখে শঙ্কা প্রকাশ করল অটার। না, জ্ঞান হারিয়েছে বোধ হয়, বলল লিওনার্দ। তাতে ভালোই হয়েছে,
ভয় পেয়ে যদি পাগলামি শুরু করতো তাহলে আরও বিপদে পড়তাম আমরা। যাকে, এখন কি করবে বলে ঠিক করেছ? যা করবা তাড়াতাড়ি করো, ঠান্ডায় আমার শরীর জমে যাচ্ছে। হাতের দড়িটা নাড়ালো অটার। এটা আপনার কোমরে বেঁধে দেব, তারপর আগের দড়িটা খুলে নেব। দড়ি আর বর্ষা আঁকড়ে রাখাল বালিকাকে স্থির করে রাখবেন আপনি। আমি ওর কোমরের দড়িটা মাথায় নিয়ে উপরে যাব, ওখান থেকে টেনে তুলব। খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না, বরফ তো পিচ্ছিল, রাখাল বালিকার শরীরও খুব হালকা। এখন আর ওকে রাখাল বালিকা বলে ডাকিয়ে ঠিক হচ্ছে না, হালকা গলায় বলল লিওনার্দ। তোমার মনিবের বউ ও, মালকিন বলে ডাকাই ভালো হয়। বেশ, আপনার যা ইচ্ছে। আর একটু নামলো অটার, সদ্য বানানোর দড়িটা বেঁধে দিল লিওনার্দের কোমরে। বেশ ঝামেলা হলো, বিশেষ করে শরীরের তলা দিয়ে দড়িটা ঘুরিয়ে আনার সময়। তবে মিনিট দুয়েক খাটাখাটনির পর সফল হলো ও। দড়ি বাঁধা শেষ হলে আবার একটু উপরে উঠে গেল ও, ইশারা করল লিওনার্দকে। পরের কাজটা সবচেয়ে কঠিন। ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে বর্ষাটা এক হাতে আঁকড়ে ধরল লিওনার্দ, তারপর দোল খাওয়ার ভঙ্গিতে চলে গেল অজ্ঞান জোয়ানার পাশে। মুক্ত হাতে প্রথমে পুরনো দড়িটা খুলল কোমর থেকে, ওটার অবলম্বন হারাতেই পিছলে নেমে যেতে শুরু করলো জোয়ানা। বিদ্যুৎ বেগে হাত বাড়িয়ে ওকে আটকালো লিওনার্দ, ভালো করে জাপতে ধরল দেহটা, টেনে আনলো নিজের কাছে। আমি তৈরি অটার, উপর দিকে তাকিয়ে বলল ও। মাথা ঝাঁকিয়ে একটু নামলো বামন। বর্ষার উপর থেকে টেনে নিল পুরনো দড়িটা, ওটার প্রান্ত দাঁতে কামড়ে ধরল, তারপর নতুন দড়িটা বেয়ে উঠে যেতে শুরু করলো উপরে। দড়িটায় দুজনের ভার চাপানোর সাহস পেল না লিওনার্দ, বর্ষাটাকে প্রধান অবলম্বন বানালো। সঙ্গে সঙ্গে মর্মর শব্দে প্রবল প্রতিবাদ জানালো কাঠের হাতলটা। বেঁকে গেল বিপজ্জনকভাবে। তাড়াতাড়ি অটার, চেঁচালো লিওনার্দ, বর্ষাটা টিকবে না বেশিক্ষণ। মুখে দড়ি, তাই জবাব দিতে পারল না বামন, শুধু মাথা ঝাঁকালো। দ্রুত হাত পা চালিয়ে পাথুরে অংশে চলে গেল ও। হাত পা ছড়িয়ে কায়দা মতো বসল, টান টান করে ধরল জোয়ানার কোমরের বাঁধা দড়িটা। এবার ছাড়ুন ওকে বাস, বলল ও। তাড়াতাড়ি জোয়ানাকে ছেড়ে নতুন দড়িটা আঁকড়ে ধরল লিওনার্দ। উপর থেকে অজ্ঞান দেহটা টানতে শুরু করল অটার। কাজটা যথেষ্ট শ্রমসাধ্য বলে প্রতীয়মান হল। পিচ্ছিল বরফের বদলে অন্য কিছু থাকলে অটার হয়তো সফলই হতো না। হাতের পেশি ফুলে উঠল ওর, ফুসফুস করে শ্বাস পড়তে থাকল। তবে কয়েক মিনিট পর লিওনার্দ দেখল নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছে জোয়ানা। রুক্ষ পাথরের উপর শুয়ে আছে ওর এক হারা দেহটা। চোখের বাঁধন খুলে দিয়েছে অটার। এবার আপনি বাস। মাথা ঝাঁকিয়ে দড়িটা টেনে ধরল লিওনার্দ, পর মুহূর্তে চেঁচিয়ে উঠল। ঢিল হয়ে যাচ্ছে ওটা, পিছলে নেমে যাচ্ছে ও নিজেই। থামুন থামুন বাস, চেঁচালো অটার। টান থামালো লিওনার্দ। কয়েক ফুট নিচে গিয়ে একটা ঝাঁকি খেয়ে থেমে গেল। হলোটা কি অটার? চেঁচিয়ে জানতে চাইল ও। খুঁটিটা আপনার ভার নিতে পারছে না, উঠে আসছে। তাহলে? দাঁড়ান, মালকিনের দড়িটা দিচ্ছি, ওটা আটকে ফেলুন নিজের গায়ে। পুরনো রশিটা দিয়ে একটা ফাঁস বানালো অটার, ওটা ছুঁড়ে দিল নিচে। ফাঁসটা মাথা দিয়ে গলিয়ে বগলের নিচে আটকে ফেল লিওনার্দ। বলল, হ্যাঁ আটকেছি, উঠব এবার? দড়ি টেনে মনিবের শরীরের ওজন কিছুটা নিজের হাতে নিয়ে এলো অটার। হ্যাঁ, শুরু করুন। নড়ল লিওনার্দ। হেবার আর পিছলানো না ছাগলের চামড়ার দড়ি। অটারও দ্বিতীয়টার সাহায্যে টানছে ওকে, ফলে ইঞ্চি ইঞ্চি করে উঠতে শুরু করল ও। পেরুবার পথে খাঁজ থেকে খুলে নিল বর্ষাটা, বরফে গেথে অবলম্বন নিল ওটারও। তবে এত কিছু সত্ত্বেও ব্যাপারটা সহজ হলো না। সারা শরীর টনটন করতে থাকলো লিওনার্দের, ক্ষত থেকে রক্তক্ষরণ হতে থাকলো। ব্যথা বেদনা দাঁত পিষে চেপে উঠতে থাকলো ও। চোখের দৃষ্টি ঘোলা হয়ে এলো, চারপাশ থেকে অদৃশ্য হয়ে গেল সব। সমস্ত চেতনা শুধু দড়ি বাইবার দিকে নিবদ্ধ। কতক্ষণ ধরে উঠল লিওনার্দ বলতে পারবে না, যেন অনন্তকাল লাগলো ওর। শারীরিক কষ্টটা অসহ্য হয়ে উঠল প্রতি মুহূর্তে। চোখ বন্ধ করে ফেলল ও।
শেষে যখন মনে হলো আর পারবে না, ঠিক তখনই পায়ের নিচে অনুভব করল রুক্ষ পাথরের স্পর্শ। চোখ খুলতেই নেচে নেচে উঠল প্রাণটা। এসেছে, মৃত্যু ফাঁদটা পেরিয়ে এসেছে ও। হিস্টেরিয়াগ্রস্তের মতো সারা শরীর কাঁপছে লিওনার্দের। হাত মুখ রক্তাক্ত, আঙ্গুলের নখ ভেঙে গেছে, আর স্নায়ুর কথা নাই বা বলা হলো। ধাতস্থ হবার জন্য কয়েক মিনিট ব্যয় করল ও। তারপর মাথা ঘুরিয়ে তাকালো সঙ্গীদের অবস্থা দেখার জন্য। ওর মতো অটারের শরীরও কেটে ঝরে গেছে, তবে কম। খারাপ অবস্থা হাতের। দুজন পূর্ণবয়স্ক মানুষকে টেনে তুলতে গিয়ে দড়ি ঘষা হাতের তালু ঝরে গেছে, রক্ত ঝরছে অবিরাম। জোয়ানার অবস্থা ওদের চেয়েও ভালো। কপালের কোণে একটু জায়গা ফুলে আছে, কালশিটে পড়েছে, সম্ভবত বরফে মাথা ঠকে যাবার কারণে। এছাড়া দৃশ্যমান আর কোনো আঘাত নেই ওর শরীরে। অটার, কয়েদখানা থেকে একটা মদের বোতল এনেছিলে না? লিওনার্ড বলল। আছে ওটা এখনো? হ্যাঁ বাস, এই নিন। ছোট্ট বোতলটা বাড়িয়ে ধরল বামন। ঈশ্বরকে ধন্যবাদ। বোতলের মুখ খুলে একটা চুমুক দিল লিওনার্ড, তারপর ওটা ফিরিয়ে দিল ভৃত্যের হাতে। তুমিও খাও, গা গরম হবে। না বাস, মাথা নাড়ল অটার। জীবনে আর মদ স্পর্শ করব না বলে প্রতিজ্ঞা করেছি। মদ খেলে মাথা এলোমেলো হয়ে যায়। এটা বরং আপনাদের দুজনের সঙ্গে থাক। আমার সঙ্গে সামান্য খাবারও আছে, ওখান থেকে একটু মুখে দেব। কাঁধ ঝাঁকালো লিওনার্ড। শুনে খুশি হলাম, ভালো কথা। সোয়ার কি হলো দেখেছ? হ্যাঁ, তবে ঠিকমতো বুঝতে পারিনি। সম্ভবত ফাটলের কিনারায় পা আটকে গিয়েছিল। দেখলাম গর্তটা দিয়ে নিচে পড়ে গেল। ডাইনিটার জন্য উপযুক্ত শাস্তি হয়েছে ওটা। শাস্তিটা আমরাও পেতে যাচ্ছিলাম, দীর্ঘশ্বাস ফেলে বলল লিওনার্ড। আর একটু হলে আমাদেরকে নিয়েই পড়তে যাচ্ছিল ও, যেভাবে পা টেনে ধরেছিল। যাগ্গে, প্রাণ নিয়ে কোনো মতে যে সেতুটা পেরিয়ে আসতে পেরেছি সেটাই যথেষ্ট। দুনিয়ার সমস্ত রুবি এনে দিলেও ওটা আরেকবার পেরোতে রাজি হব না আমি। আমিও না, অটার বলল। বাপরে বাপ, পেট মাথার জায়গায় আর মাথা পেটের জায়গায় চলে গিয়েছিল। চোখের সামনে লাল নীল আলো দেখছিলাম আমি। সারাক্ষণ কানের কাছে অশুভ আত্মারা চেঁচামেচি করছিল। ফাটলটার কাছে যখন পৌঁছলাম, মনে হলো শয়তানের কুমিরটা ওটার ভিতরে হা করে বসে আছে আমাকে গিলে খাবার জন্য। গত কিছুদিন মদ খাওয়াতেই এমন দশা হয়েছে আমার বাস, সেই জন্যই আর ও জিনিস স্পর্শ করব না বলে ঠিক করেছি। তাই নাকি? হাসল লিওনার্ড। হ্যাঁ, থাকো সব, আসুন একটু বিশ্রাম নেই, তারপর মালকিনের ঘুম ভাঙিয়ে রওনা দেব না হয়। রওনা তো দেব, কিন্তু যাব কোথায় সেটাই তো বুঝতে পারছি না। শরীরের যে অবস্থা, তাতে লম্বা কোনো জার্নি করতে পারবো বলে মনে হচ্ছে না। শুয়ে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল ওরা। একটু ভালো বোধ করতেই উঠে পড়ল। জোয়ানার জ্ঞান তখনও ফেরেনি। মদের বোতলটা নিয়ে ওর মুখে একটু ঢালল লিওনার্ড, তারপর মালিশ করতে থাকলো হাত পা। কাজ হলো চিকিৎসায়। কয়েক মিনিট পর চোখ খুলল জোয়ানা, উঠে বসল। দ্বিধান্বিত গলায় জানতে চাইল, কি হয়েছে, আমরা কোথায়? খাদের অন্য পাশে, বলল লিওনার্ড। নিরাপদ। ঈশ্বরকে ধন্যবাদ, বিড়বিড় করল জোয়ানা। আর সোয়া, ও কোথায়? সোয়া মারা গেছে জোয়ানা, নরম গলায় জানালো লিওনার্ড। খাদের ভিতর পড়ে গেছে ও। আর একটু হলে আমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছিল। পরে সব খুলে বলবো, এখন চলো, এই অভিশপ্ত এলাকায় আর এক মুহূর্তও নয়। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো জোয়ানা, পর মুহূর্তে মুখ কুঁচকে ফেলল ব্যথায়। কি হয়েছে? উদ্বেগের স্বরে জিজ্ঞেস করল লিওনার্ড। উফ, সারা শরীর জমে গেছে, দাঁড়াতেই পারছি না ঠিক মতো। আমার কাঁধে ভর দাও। আমাকে নেবে কিভাবে? তোমারও তো একই অবস্থা। এত রক্ত কেন তোমার শরীরে লিওনার্ড? কি ঘটেছিল? পরে শোনাব, সংক্ষেপে বলল লিওনার্ড। চলো, রওনা হই আগে। হাঁটতে শুরু করলো দুজনে। দড়ির গোছা আর বর্ষাটা কুড়িয়ে নিয়ে ওদের পিছু নিল অটার। কিছু দূর যেতেই দেখা পেয়ে গেল চারটে পাথর টোবোগানের। দুটোই চড়ে সেতু পাড়ি দিয়েছে ওরা, অন্য দুটো দিয়ে সেতুর উপর পরীক্ষা চালিয়েছিল অটার। ওগুলো সামনে দাঁড়িয়ে পড়ল ওরা নিজেদের অজান্তে, চোখ বোলালো কৃতজ্ঞ চিত্তে।
বিশ্বাস করা কঠিন, এই জড় পদার্থগুলোই প্রাণ বাঁচিয়েছে ওদের। কিছুক্ষণের জন্য যেন জীবন পেয়েছিল পাথরগুলো, বিপজ্জনক পথ ধরে ছুটেছে এক্সপ্রেস ট্রেনের চেয়েও দ্রুত বেগে। আর কখনো ওভাবে ছুটতে পারবে বলে মনে হয় না। হয়তো আগামী কয়েক হাজার বছর এখানেই পড়ে থাকবে নিশ্চল হয়ে, যেমন পড়েছিল অনাদিকাল থেকে। বিদায় নেয়ার আগে শেষবারের মতো পিছনে ফিরছিল অটার। দেখে নিচ্ছিল গিরিখাতটাকে। হঠাৎ ও চেঁচিয়ে উঠল, দেখুন বাস, ওপারে হাজার মানুষ জমায়েত হয়েছে। মাথা ঘুরিয়ে তাকালো লিওনার্ড আর জোয়ানা। বামনের কথাই ঠিক, একদল মানুষ উদয় হয়েছে গভীর গিরিখাতের অন্য পাশে, যেখান থেকে ওরা সেতুর উপর দিয়ে যাত্রা শুরু করেছিল। কিভাবে 3 অভিযাত্রী সেতুটা পার হয়েছে তা জানা নেই মানুষগুলোর, শুধু হাত পা নেড়ে উত্তেজিত ভঙ্গিতে চেঁচামেচি করছে। এত দূর থেকে তাদের পরিচয় বোঝা গেল না। পুরোহিতেরা হতে পারে, হয়তো উলফানের প্রতিরক্ষা ব্যূহ গুড়িয়ে দিয়ে পলাতকদের খুন করতে এসেছে, কিংবা হতে পারে রাজার সৈন্যবাহিনী পুরোহিতদের হারিয়ে দিয়ে ছুটে এসেছে ওদেরকে অভিনন্দন জানাতে। কিন্তু আসল ঘটনা জানার উপায় নেই। গিরিখাত পাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা মানবদের দেশ একটা বন্ধ কেতাবে পরিণত হয়েছে অভিযাত্রীদের জন্য। উলফানের ভাগ্যে কি ঘটল, বা ওরা চলে আসার পর দেশটার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে কি পরিবর্তন হলো, তা আর কোনো দিন জানা হবে না ওদের। কুয়াশা মানবদের দিকে ফিরে হাত নাড়ালো অভিযাত্রীরা, তারপর দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরল। শুরু করল পথ চলা। বরফ আর পাথরের সংমিশ্রণে গড়া ঢাল ধরে নামতে থাকল। পেছনে মাথা তুলে দাঁড়িয়ে থাকল পাহাড়ের বিশাল চূড়াটা, অদ্ভুত এবং রহস্যময় সভ্যতার শেষ চিহ্ন। ক্লান্ত পদক্ষেপে নামতে থাকল 3 অভিযাত্রী। পালাক্রমে জোয়ানাকে ধরে রাখছে লিওনার্ড আর অটার। মাঝে মাঝে বিশ্রাম নিল, একবার থেমে খাওয়া দাওয়া করল। প্রত্যেকে অবসন্ন, তারপরও শুধু মনের জোর খাটিয়ে এগিয়ে চলল ওরা। গতি খুব স্লথ, কিন্তু তাতে হতাশ হল না। গত 2 দিনের তীব্র মানসিক ও শারীরিক লড়াইয়ের পর চলতে যে পারছে, সেটাই ঢের। সন্ধ্যা নাগাদ বরফের বিস্তার পেরিয়ে এলো ওরা। পা রাখল পাহাড়ের গোড়ায় সবুজ প্রান্তরে। ওখানে আবহাওয়া অনেকটাই উষ্ণ, আরামদায়ক একটা ঝিরিঝিরি বাতাস বইছে। হাঁট চলতে পারছে না লিওনার্ড, অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে বলল জোয়ানা। এখন আর না থামলেই নয়। অটারের দিকে তাকিয়ে ভ্রু নাচালো লিওনার্ড। চিন্তার কিছু নাই বাস, উৎফুল্ল গলায় বলল বামন। ওই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছি, পাশে জলাশয় আছে, ওখানে ক্যাম্প করা যাবে। এখানে ঠান্ডা নেই, রাতের বেলা জমে মরব না অন্তত। এমন একটা জায়গা যে পাচ্ছি, সেটাই শকর। গতকাল রাতে কি অবস্থায় ছিলাম সেটা তো ভাবুন। গাছের তলায় গিয়ে থামল অভিযাত্রীরা। টলে ওঠার ভঙ্গিতে ঢপ করে বসে পড়ল জোয়ানা। গাছের কাণ্ডে হেলান দিয়ে হাঁপাতে শুরু করল। অনেকটা জোর করেই ওকে একটু শুকনো মাংস আর পানি খাওয়ালো লিওনার্ড। খাওয়া শেষে এলিয়ে পড়ল জোয়ানা, চোখ মুদল। ঘুম নয়, চেতনা হারালো যেন। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অফ দ্য মিস্ট এর 12 পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, যেন তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।